FMBD স্টোরি। প্রিয় লিসনার, চলে যাব আমরা ঘটনায়। যে ঘটনাটি পড়ছি ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবে। আমি SM মাহমুদ মিম। আমি খুলনার দক্ষিণ তুতপাড়া ছোটপাড় এলাকায় থাকি। আমার একটি ঘটনা আছে। ঘটনাটি আমার বন্ধু জেরিমি ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া। জেরিমির সাথে আমার পরিচয় টুইটারের মাধ্যমে। অনেক দিনের কনভারসেশনের জন্য সে আমার খুব ভালো বন্ধু। আমি তাকে ভূত এফএমের কথা জানালে সে তার একটি ঘটনা শেয়ার করতে চায়, এবং জেরিমি আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। জেরিমির বাবা একজন ব্যবসায়ী। তারা কানাডার স্ট্যান্ড ফোর্ড শহরে বাস করেন এবং তাদের পরিবারের সদস্য 4 জন। কিছু বছর আগে জেরিমির বাবা শহর থেকে একটু দূরে একটি পুরনো বাড়ির সন্ধান পান। বাড়িটি অনেক বড় ছিল এবং অনেক কম দামে পাওয়ায় তিনি কোনো যাচাই না করে বাড়িটি কিনে নেন। খুব শীঘ্রই তারা সেখানে মুভ করেন। বাড়িটির পেছনে একটি জঙ্গল, ডান পাশে একটি পুরনো কুয়া এবং বাম পাশে ও সামনে ফাঁকা জায়গা ছিল। সবকিছু স্বাভাবিকই ছিল। জেরিমির মা একদিন সকালে বাড়ির সামনে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন। হঠাৎ তার সামনে ঠক করে কিছু একটা বাঁধল এবং কিছু দূর ঘুরে দেখা গেল সেগুলি মানুষের কঙ্কাল। অনেকগুলো মানুষকে একসাথে পুঁতে দিলে যেমন হয় ঠিক তেমন। জেরিমির মা খুব ঘাবড়ে গেলেন। সেগুলিকে কোনো রকমে মাটি চাপা দিয়ে চলে এলেন। জেরিমির মা পরিবারের কাউকে কিছু জানালেন না। রাতে জেরিমির বাবার সাথে ব্যাপারটি শেয়ার করলেন। জেরিমির বাবা পুলিশকে জানাতে চাইলে ঝামেলা হবে ভেবে তার মা নিষেধ করলেন। তারপর বেশ কিছুদিন তারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন, কিন্তু তা বেশি দিন স্থায়ী ছিল না। একদিন জেরিমির বোন বাথরুমে একজন মহিলাকে দেখতে পায়, যার চেহারা ছিল এক পাশ থেকে পোড়া। এই দৃশ্য দেখে জেরিমির বোন সেখানে জ্ঞান হারায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ব্যাপারটি সকলে তার দৃষ্টিভ্রম মনে করে দিলেও পড়ে। ওই দিন তাদের পোষা কুকুরটিও মারা যায়। জেরিমির মতে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তার গায়ে কোনো জন্তুর নখরযুক্ত আঁচড় দেখা যায় এবং তাকে কুয়ার কাছে পাওয়া যায়। তার কিছুদিন পরে জেরিমি তার এক বন্ধুর বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে এবং তার ফিরতে অনেক রাত হয়ে যায়। সে ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি ঘুমোতে চলে যায়। ঠিক মধ্যরাতে যে কোনো একটা কারণেই হোক তার ঘুম ভেঙে যায়। খুব পানির পিপাসা লাগে, তো পানি খেয়ে আবার ঘুমাতে যায়। তার একটু ঘুম আসছিল। হঠাৎ তার ডান পা হ্যাঁচকা টান দিয়ে কি যেন বেড থেকে তাকে ফেলে দেয়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে তার বাবার রুমের সামনে চলে যায় এবং তার চিৎকার শুনে সকলে বের হয়ে আসে। সকলকে ঘটনাটা সে খুলে বলে। জেরিমি বলেছিল সে নিজেও ভেবেছিল এটি তার চোখের ভুল, কিন্তু তার পায়ে স্পষ্ট কারো আঙুলের ছাপ দেখা যাচ্ছিল এবং কোনো হিংস্র জন্তু আঁচড় কাটলে যেমন দাগ পড়ে ঠিক তেমন। এবার জেরিমির বাবা ও মা ঘাবড়ে যায় এবং পরের দিন সকালে জেরিমি ও তার বোনকে তাদের দাদুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন রাতে জেরিমির বাবার আর ঘুম হয়নি। বাড়ির অবস্থার জন্য সে চিন্তিত হয়ে পড়ে। অনেক গভীর রাত পর্যন্ত তিনি জেগেছিলেন। তিনি সাধারণত ধূমপান করেন, তো তিনি জানালা দিয়ে পাশে জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন আর ধূমপান করছিলেন। হঠাৎ জঙ্গল থেকে মন্ত্র বা শ্লোক পড়ার শব্দ আসতে লাগলো। শব্দ ক্রমশই বাড়তে লাগলো। জেরিমির বাবা শব্দটি আবিষ্কার করার জন্য বেডরুম থেকে সার্চ লাইট আনতে গেলেন। সার্চ লাইট আনার ভেতরেই শব্দ থেমে গেল। এবার একটি খুচুর মুচুর শব্দ কানে ভেসে আসলো। তিনি আবিষ্কার করলেন এই বাড়ির কুয়া থেকে আসছে শব্দটি। তিনি মনে করলেন যে হয়তো কোনো বন্য প্রাণী কুয়ায় পড়ে গেছে, তো তিনি সেটি দেখার জন্য গেলেন। তিনি কুয়ার কাছে যেতে শব্দ থেমে গেল। তিনি সার্চ লাইট দিয়ে কুয়ার ভেতরে ভালোভাবে দেখলেন, কিছুই দেখা গেল না। তিনি যখন ফিরবেন, অর্থাৎ কুয়া থেকে কিছু দূর চলে এসেছেন, তখন পেছনে ধপ করে কিছুটা পড়ার আওয়াজ হলো। পেছনে ফিরে তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। স্ট্রিট লাইটের আলোয় তিনি স্পষ্ট দেখলেন একটি বড় আকারের মানুষ আকারের উপস্থিত। এটি চোখ ছিল পুরো কালো ও পায়ে 3টি করে আঙুল এবং গায়ে কোনো চামড়া ছিল না, পুরো দেহ লাল মাংস। এমন একটি ভয়ানক জিনিস দেখার পর জেরিমির বাবা আর সহ্য করতে পারলেন না। তিনি সেখানেই জ্ঞান হারান। এরপর ভোরবেলা জেরিমির মম তাকে কুয়ার কাছে অজ্ঞান অবস্থায় পান। জেরিমির মা তার ফাদার ইন লকে খবর দেন এবং জেরিমির বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জেরিমির বাবার হার্ট দুর্বল ছিল। অনেক ভয় পাওয়ার কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। তিনি সুস্থ হলে তাদের বাড়িতে একজন ধর্মযাজককে ডেকে আনা হয়। জেরিমির বাবা তাকে সব ঘটনা খুলে বলেন। ধর্মযাজক পুরো বাড়ি ঘুরে দেখেন এবং পবিত্র জল ছিটিয়ে দেন। সবশেষে ধর্মযাজক বললেন, দেখো, তোমরা যে মানুষের কঙ্কাল পেয়েছিলে তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এবং তার সৎকারও ঠিকভাবে হয়নি। হয়তো তারা ভালো মানুষ ছিল, তাই কোনো ক্ষতি করেনি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ত্যাগ করো, না হলে প্রাণহানি হতে পারে। জেরিমির বাবা কোনো ঝুঁকি না নিয়ে শহরের একটি বাড়িতে মুভ করে। জেরিমির সবসময় বাড়িটি নিয়ে কৌতূহল ছিল। সে সেখানকার তথ্য মন্ত্রণালয় থেকে পুরনো ফাইল ঘাটাঘাটি করে এবং জানতে পারে ওই বাড়িটি ছিল ব্রুস ডেল নামে একজন ব্যক্তি, যিনি অনেকগুলো খুনের সাথে জড়িত। সবশেষে তার ফাঁসি হয়। এই ছিল ঘটনা।
আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমি শাফাত কবির, স্টুডেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা শুনি। আচ্ছা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে নিয়ার অ্যাবাউট 2008 শেষের দিকে আর কি। তো তখন এরিয়াটা হচ্ছে রংপুর। কোথায় আমি বলছি না। তো বাবা ওখানে হি ওয়াজ পোস্টেড দিন, সরকারি কর্মচারী আর কি। তো হি ওয়াজ প্রিন্সিপাল অফ কলেজ ক্যাম্পাস ছিল। তো ওই অঞ্চলের বাসাগুলো লাইক ওখানে আমাদের বাসাটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, মানে অনেক নিরিবিলি। আর কলেজ ক্যাম্পাস 2টা-3টা পর্যন্ত অনেক হই হুল্লা, এরপরে সব নিরিবিলি। তো সেদিন প্রায় রাত 2টা-2:30টার কাছাকাছি আমি বাইরে বসে আছি। আমার একটু কারোর সাথে ঝগড়া হয়েছিল, মন টন খুব খারাপ ছিল। আর বলে রাখা হলো আমার 2টা কুকুর ছিল, ব্রিডস বা জার্মান শেফার্ড, আর একটা ছিল ডোবেরম্যান মিক্সচার। এগুলো হয় কি অনেক অ্যাগ্রেসিভ কুকুর হয়। তো ওদের নাম ছিল ডুঙ্গান বুঝো। তো আমি ওদেরকে নিয়ে বাইরে বসেছিলাম রাত প্রায় 2টা-2:30 বাজে। তো বাইরে মেইন গেটের বাইরে দেখি 2-3টা শিয়াল। ওই অঞ্চলে অনেক শিয়াল থাকে। তো এখন আই থট লাইক ওদেরকে নিয়ে গিয়ে আমার খুব ভালো লাগতো আর কি, শিয়াল টিয়াল তাড়াতো। তো আমি মেইন গেট খুলে বাইরে যাই। তো ওরা দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে। আসার পরে তো আমি হাঁটছি, একটু কুয়াশা ওই অঞ্চলে কিন্তু শীত অনেক পড়ে। তো কুয়াশার জন্য জিনিস সবকিছু একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। তো ওই সময়টা হঠাৎ করে আমি আমার একটু সামনে মেবি 10 to 8 মিটার সামনে দেখি যে একটা মেয়ে হাঁটছে। তো এত রাতে এখানে কোনো মেয়ে হাঁটাটা ইটস ডিফারেন্ট, কারণ কেউ হাঁটে না এখানে, কেউ নাই, মানে ওরকম এত মানুষজন নাই যারা এখানে হাঁটে, আর বেরো হয় না এত রাতে। আই থট লাইক হয়তো বা কোনো টিচার্স ফ্যামিলি বা কেউ এসেছে। সো আই ডিসাইডেড যে আমি যাই, যে একটু কথা বলি, মেবি আই হ্যাভ আ গুড টাইম। রাতেবেলা হাঁটছে। এখন দ্য পয়েন্ট ইজ, আমার কুকুর 2টা যেগুলো আমি মেনশন করলাম, ওরা আসার পরে ওরা কিন্তু যদি অন্য কোনো মানুষকে দেখে, হয় আমি না থাকলে অ্যাগ্রেসিভ কোনো নেচার থাকে ওদের, অথবা লাফালাফি করে, দে ট্রাই টু প্লে। ওরা না ফাট করে দাঁড়িয়ে গেল, মানে একদম দাঁড়িয়ে স্টান্ট, কোনো নড়ে না। আই ট্রাইড মাই বেস্ট, অনেক চেষ্টা করলাম, টানা হেঁচড়া করলাম, দুটোর একটা আসে না। তো এক পর্যায়ে আমি হতাশ হয়ে ওদেরকে রেখেই সামনে হাঁটা দিলাম, আমি একা গিয়ে কথা বলি, ভদ্র দেখাতে হলো। তো আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে যখন আমি স্পষ্ট তাকে দেখতে পাচ্ছি, আই ফেল্ট যে ওর পা মাটিতে না, মাটি থেকে প্রায় 1 ফিট উপরে, 1 ফিট বা একটু কম হবে, কারণ অত লম্বা লাগছিল না, বাট মাটিতে ছিল না, শি ওয়াজ ফ্লোটিং। তো আই থট ইট ওয়াজ হ্যালুসিনেশন বা এরকম কিছু হবে, বিকজ এরকম তো হওয়ার কথা না অ্যাকচুয়ালি। আই নেভার সিন সামথিং লাইক দিস। আই থট ইট মাস্ট হ্যাভ বিন হ্যালুসিনেশন। আর আমি ভুল দেখেছি। আমি আরেকটু সামনে যাই, না এরকম কি হতে পারে, যে দেখি মানে একদম যখন সামনাসামনি, আমার থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি, মানে 10 হাত দূরে, তাকিয়ে দেখি সে জাস্ট 360 রোটেশন, মানে এইভাবে ঘুরে গেল, মানে পুরো আমার দিকে ঘুরে গেল। আমি দেখে আই হ্যাড নো আদার, আমি কি বলবো আমি জানি না, আমি বলতে পারছি না, আমার গায়ের লোম কোনো সব দাঁড়া যাচ্ছে। আই ওয়াজ সো স্কেয়ার্ড যে আমি জাস্ট কিচ্ছু বলার নাই। এমন একটা জিনিস আমি জীবনে এক্সপিরিয়েন্স করিনি, দেখিনি। আমি তো একদম এক দৌড়ে বাসায়, মি অ্যান্ড মাই ডগ সবাই 2টাকে নিয়ে ভিতরে ঢুকে গেট লাগায় আমি রুমে গিয়ে ঘুমাই গেলাম। জাস্ট কোনো কথা না, কারোর সাথে কিচ্ছু বলিনি, বিকজ তখন আমি বিলিভ করতেছিলাম না যে আমি কিছু একটা দেখেছি। ওকে, তো এখন আমাদের বাসাগুলোতে ওখানে আমাদের মানে যারা কাজ করে আর কি, মালি ছিল, ঝাড়ুদার ছিল, কুক ছিল। তো ওদের সাথে আই হ্যাড আ ভেরি গুড কনভারসেশন। সকালবেলা ওদের সাথে কথা বলতাম, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ওখানে কোনো ফ্রেন্ড ছিল না আমার। তো ওদের সাথে সকাল প্রায় 10টা বাজে, বাবা অফিসে গেছে, তো আই ওয়াজ মানে অ্যালোন বাসায়। ওদের সাথে গল্প টল্প করছি, আড্ডা মারছি। তো হঠাৎ করে আমি ওদেরকে জিজ্ঞেস করে উঠলাম যে এখানে কোনো নিরিবিলি জায়গায় কোনো ভৌতিক ঘটনা টটনা হয় কিন্তু দেখেন আপনারা? তো ওরা বলছে হ্যাঁ ভাইয়া দেখি, অনেক দেখি। তো আমি একটু হাসি করে বললাম যে হ্যাঁ বাবু ভাই, উনি ঝাড়ুদার ছিলেন আমাদের, কি দেখেন আপনি? ওরা যে আমি দেখছি, অনেকবার দেখেছি এখান থেকে একটা লোক গলা ছাড়া হাঁটে। আমি হেসে দিলাম আর কি, গলা ছাড়া হাঁটে, তার মানে একটা পাও আছে, হাতও নাই, তাই বাস জোকিং। হঠাৎ করে পাশের থেকে রমজান মালিক, সে বলে ভাইয়া না না ভাই, এটা সত্যি ঘটনা, আমরাও দেখি, 2টা দেখা যায়। আমি কি দেখা যায়? তো বলে যে একটা মহিলা হাঁটে, এরকম পরনে কাপড় থাকে, আর ওর পা মাটিতে লাগে না। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট আসলে, সিরিয়াসলি। মানে এই সময়টা এটা কি ছিল, মানে আই ডিডন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান, দ্যাট ওয়াজন্ট হ্যালুসিনেশন। ওরা দেখেছে এবং সবাই দেখে, মানে ওইখানে যারা যারা মানে বলছিল এক্সপিরিয়েন্সড ইট। আমি কোনো কথা বলিনি অ্যাকচুয়ালি, ওই মোমেন্টে আই ওয়াজ ফিলিং লাইক ক্রাইং, বাট স্টিল টুডে আই ট্রাই মাই বেস্ট নট টু বিলিভ ইন ইট। এখনো মনে করতে চেষ্টা করি যে ইট ওয়াজ আ হ্যালুসিনেশন, বিকজ কি দরকার খামোখা। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। সেকেন্ড ঘটনাটা অ্যাকচুয়ালি এটা আমার না, এটা ইটস ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তো আই এম নট মেনশনিং হার নেম। ও হচ্ছে শি ইজ ফ্রম তুলা রাশি, বলে লিব্রা, তুলা রাশি। তো সবাই বলে যে ওরা নাকি অনেক কিছু দেখতে পায়। তো ওয়ান ডে শি ওয়াজ শেয়ারিং আ স্টোরি উইথ মি, এন্ড শি ওয়াজ লাইং, মানে একদম সত্যি, মানে শি ওয়াজ শিভারিং অ্যাকচুয়ালি, একদম কাঁপছিল কথাটা বলতে। তো হঠাৎ করে আমাকে বললো ব্যাক ইন, মানে শি ওয়াজ আ কিড, অনেক ছোট ছিল আর কি, বয়স
মেবি 12। তো ওর বাসা নারায়ণগঞ্জে ছিল। ওদের বাসাটা আগে বলে রাখা ভালো, ওর বাসাটা যেখানে ছিল ওই বাসাটা আগে একটা হিন্দু পরিবারের ছিল। তো ওখানে একটা মেয়ে সুইসাইড করে। সুইসাইড করার পরে এই ঘটনাটা ওরা কেউ জানতো না, এটা পরে বের হয়ে আসছে। তো ও যখন রাতে ঘুমাতো ওখানে, প্রায় রাতে ওর প্রায় 2-3টার সময় ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গিয়ে ও একটা মহিলাকে দেখতো যে সিঁদুর পরা এবং বসে আছে ওর দিকে তাকিয়ে, ওর পাশে মাঝে মাঝে এসে বসতো। তো ও প্রথম 2-1 দিন অনেক ভয় পায় মা বাবার সাথে শোয়, বাট ওর ক্যারেক্টারটা এরকম যে কখনো কারোর সাথে শেয়ার করে না কিছু এগুলো। তো যখন দেখছে যে ওকে হার্ম করছে না, ও শেয়ার করে না, ভেরি আনফর্চুনেটলি কখনো শেয়ার করেনি। তো ও যখন একটু বড় হয়ে ঢাকায় চলে আসে, তো ওর বড় বোন বা মা যখন ওখানে ঘুমিয়েছে কেউ দেখে নাই, বাট ওর ইমিডিয়েট ছোট বোন যে শি ওয়াজ অলসো ফ্রম লিব্রা, তুলা রাশি। তো এখন সে যখন ওখানে মানে ও চলে আসার পরে ওই মেয়েটা ওখানে ঘুমাচ্ছে, ওটারও কিন্তু 3-4-5 বছর পরে ঘটনাটা, রিসেন্টলি ঘুমাচ্ছে, তখন হঠাৎ করে দেখলো যে ও রাতের বেলা কে একটা মহিলা মানে উঠে এসে ওর মাথায় হাত বুলিয়ে ওর সাথে কথা বলতে চেষ্টা করছে, কিছু বলতে চেষ্টা করছে। ইট ওয়াজ ভেরি স্কেরি ফর আ গার্ল লাইক হার, অনেক ছোট। ও অনেক ভয়ে চিল্লাচিল্লি করে একদম বাসার অবস্থা খারাপ করে ফেলে, কান্নাকাটি করে, সবাই চলে আসে। তোর মা হুজু টুজুকে ডাকে, সবাই বাসায় আসে। তো যে মেয়েটার কথা বললাম যে এতদিন ধরে দেখেছে, সেও গিয়েছে ওখানে। যাওয়ার পরে বলে কি হ্যাঁ তোর কি হয়েছে, তুই কিছু দেখেছিস এরকম? তো বলছে হ্যাঁ। তো বললো কি যে এরকম মহিলা যে এরকম চুল টুল থাকে, তো আমিও দেখি, সমস্যা কি, ভয় পাস না, শি ওয়ন্ট হার্ম। বলছে হার্ম করবে না মানে, ও এসে আমার মাথায় হাত গুলো আমার সাথে কথা বলতে চাইছে। ইটস রিয়েলি ভেরি মানে যার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাকচুয়ালি যদি মানে ইটস ভেরি স্কেরি। তারপর হুজুর তখন এসে ওখানটা ইনভেস্টিগেশন করে, দোয়াটা করে। এখনো যদি ও যায়, ও দেখে সি সেজ দ্যাট সি সিজ মাঝে মাঝে, হয়তো এখন টাইম has চেঞ্জ, লাইটটা জ্বালানো থাকে, রাতে হয়তো ফোনে কথা বলে, বাট এখনো যখন নিরিবিলি থাকে ওই রুমটাতে গেলে অন্য কেউ দেখে না, মানে এরা দুই বলি ওরা দেখেন। ইটস রিয়েলি ভেরি স্কেরি, ইটস ভেরি ট্রু। ওরা দেখে। আর ও যখন বলছিল আই ফাউন্ড হার লিটারালি মানে আইজ অন হার, মানে টিয়ার্স অন হার আইজ অ্যাকচুয়ালি, আই এম সরি, মানে শি ওয়াজ আমি শিবারি, কথা বলতে বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ছিল 1998-99 দিকের ঘটনা। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর নাম রাশেদ। তো তখন আমরা ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়ার সময় ওই সময় রাশেদের কাছ থেকে আমার প্রথম ঘটনাটা শোনা, এবং শোনার পরে আমি ঘটনাটা মানে এই ঘটনার মধ্যে রাশেদ এবং তার এক মামা ছিলেন। ওই মামা ডক্টর আব্দুর রৌফ, উনি সরকারি চাকরি ছিলেন। তো সরকারি চাকরির সুবাদে ওনাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকতো। তো এটা যে সময়ের কথা, ওই সময় ওনাকে উত্তরবঙ্গে একটা 1 মাসের একটা অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছিল। তো আমি যেই জায়গার কথাটা বলছি ওখানে ভেরি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তো আমি নামটা উজ্জ্ব রাখছি, উত্তরবঙ্গে কোনো একটা রাজবাড়ির কথা আমি বলছি। তো ওখানে ওরা যখন যায়, রৌফ মামা বলে আমরা চিনতাম ওনাকে। তো রৌফ মামা এবং রাশেদ ওরা দুজন যায়, রাশেদ মামার সাথে ঘুরতে যায়। তো রৌফ মামা ওখানে যাওয়ার সময় রাজশাহীর যে ডিসি সাহেব ছিল উনি পরিচিত ছিলেন ওই সময়। মামা ওনার সাথে কথা বলে ওই রাজবাড়ির ঠিক অ্যাডজেসেন্ট পেছনেই কিছু সরকারি কোয়ার্টার ছিল, দোতলা কোয়ার্টার, একসাথে সবগুলো লাগানো। তো ওই কোয়ার্টার গুলাতে থাকার একটা বন্দোবস্ত করে। রাশেদেরও খুব এক্সাইটমেন্ট ছিল যে ও রাজবাড়ির কাছাকাছি থাকবে। আর রাজবাড়িটা তখনও ঠিক রেনোভেট হয়নি, খুব ভাঙাচোরার ছিল। তো রাজবাড়িতে থাকতে পারেনি, ওর পেছনেই ওই সরকারি কোয়ার্টার গুলোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে একটু ইন্টারেস্টিং, মানে আমি একটু ফ্ল্যাশব্যাকের পরে বলছি, আগের ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে আমি যখন ওর কাছ থেকে ঘটনাটা শুনি, আমি প্রথম আমার বিশ্বাস করতে কিছু জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তো এরপরে আমি ওকে একটু অনুরোধ করি যে আমি মামার কাছ থেকে ঘটনাগুলো শুনতে চাই। তো আমি মামাকে বেশ খুঁজি, বেশ খোঁজার পরে পাই না। তো একদিন মামার সাথে হঠাৎ করে আমার পরিচয় হয়, তখন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি রেগুলার যেতাম। তো কোনো একটা কারণে কিছু প্যারানর্মাল এক্সপেরিয়েন্সের মানে ব্যাপারে আমি খুব কিউরিয়াস থাকি। তো ওই সময় কিছু বইপত্র ঘাটাঘাটি করার সময় একটা জিনিস আমার যতদূর মনে পড়ে, ফ্যানাটোলজি নিয়ে একটা কিছু আমি ঘাঁটছিলাম। তো ওই সময় হঠাৎ মানে ঠিক আমার ডেস্কের অপোজিটে একটা ভদ্রলোক আমাকে একটা বই আগায় দেয়, বই আগায় দিয়ে বলে যে তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে তুমি যেটা খুঁজছো পেয়ে যাবে। তো আমি বইটা হাতে নিয়ে আনকনসিয়াসলি ঘাটতে হঠাৎ আমার চোখে পড়ে যে এটা ওই লাইব্রেরির বই না, বাইরের বই। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি বই নিয়ে কিভাবে ঢুকলেন, আমি তো এই বইটা নিতে পারবো না, এটা নিয়ে আমাকে বাইরে যেতে দিবে না, ব্লা 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 এইগুলো। তো উনি আমাকে বলে যে তুমি পড়ো, আমি 2-3 ঘন্টা আছি, তুমি পড়ে আমাকে দিয়ে দিও। এইভাবে ভদ্রলোকের সাথে আমার প্রথম দেখা হয়। তো ওনার নাম জিজ্ঞেস করা হয়নি, পরিচয়টা ঠিক হয়নি। পরে আমি রাশেদের সাথে কথা বলে এই ঘটনাটা রাশেদকে বলি। তো
তো রাশেদ মিটি মিটি হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে যে তুই চিন্তা করিস না, তুই মামার সাথে দেখা করতে চাস, তুই অমুক হাসপাতালে চলে যা, ওখানে মামা আছে, আমি নামটা উজ্জ্বল রাখছি। তো ও আমাকে হাসপাতালের মামার ঠিকানা দিয়ে দেয়। আমি চলে যাই ওখানে 3 তলায়, মামাকে খুঁজে 4 তলায় চলে যাই, খুঁজে পাই না। যখন ফিরে আসছি লিফটের কাছে চলে আসি, লিফটে চাপ দিয়ে দাঁড়িয়ে আছি, লিফট চলে আসছে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ঠিক ওই ভদ্রলোকই, এটা তার থেকে ওই ঘটনা ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা, ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে ডাক দিয়ে বলে, আরিফি তুমি আমাকে খুঁজছো? তো আমি বললাম আপনার নাম? তখন উনি বলে যে আমি ডক্টর আব্দুর রব। তখন আমি ওনাকে নিয়ে লিফটে উঠতে যাই, উনি বলে যে লিফটে উঠো না। আমি বললাম, উনি আমাকে অনুরোধ করেন যে আমরা যেন সিঁড়ি দিয়ে যাই। তো আমরা হেঁটে সিঁড়ি দিয়ে কথা বলতে বলতে নামছি, পরিচয় হয়ে খুব খুশি হলাম। যখন নিচে আসলাম প্রায় 7-8 মিনিট পর, নিচে এসে দেখি কিছুক্ষণ আগে মানে লিফটের কাছে ছোটখাটো একটা জটলা, মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওই লিফটটাই 3-4 মিনিট আগে 4 তলা থেকে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। আমার কাছে ঘটনাটা খুব স্ট্রাইকিং ছিল, শকিং ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, এবং আমি মামাকে খুব সিরিয়াসলি নিই ঠিক ওই মুহূর্ত থেকে। এবং পরে আমি রাশেদের সাথে অনেক কথাবার্তা বলে জানতে পারি যে মামা স্পিরিচুয়ালি খুব রিচ একজন মানুষ। উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজও পড়েন এবং অনেক কিছু দেখতে পান, শুনতে পান এবং খুব কম কথা বলেন, আমিও যেটা দেখেছি। তো এরপরে আমি বাবার কাছ থেকে ওই কাহিনীটা পুরোটা শুনি যে কি হয়েছিল ওই সময় যখন ওনারা উত্তরবঙ্গে গিয়েছিলেন ওই রাজবাড়িতে। তো ঘটনাটা ছিল খুব এইরকম যে রাশেদ সহ উনি যান, যে ওখানে সরকারি কোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়ে যায়। প্রথম রাতে ওরা খুব ক্লান্ত ছিল, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, তো ক্লান্ত থাকার কারণে ওরা মোটামুটি কিছু হয় না, ঘুমিয়ে যায়। দ্বিতীয় রাত থেকে ওদের কিছু কিছু ঘটনা একটু অ্যাবনর্মাল লাগে। যেমন প্রথম রাতের মাঝামাঝি কোনো একটা সময় রাশেদের ঘুম ভেঙে যায়। ও বলে যে ঘরের টেম্পারেচার এত লো হয়ে গেছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এসি যদি 10-12 ডিগ্রিতে ফিক্স করে রাখা হয় যতটা ঠান্ডা হবে, এরকম প্রচন্ড ঠান্ডা একটা টেম্পারেচারের মধ্যে ওর ঘুম ভেঙে যায়। ও ঘুম ভেঙে ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে। তো ওই এলাকাটায় আমি বলে রাখি ওখানে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো ওদেরকে যেটা করতে হতো কুপি অথবা হারিকেন দিয়ে চলতে হতো সন্ধ্যার পরে। তো ওদেরকে একটা হারিকেন দেওয়া থাকতো, ওই হারিকেনটাই মামা এশার নামাজ পড়ে, ওরা খাওয়া দাওয়ার পরে যখন রুমে এসে শুয়ে পড়তো, মামা এশার নামাজ পড়ে হারিকেনটা কমায় দিয়ে ঘুমায় পড়তো। ও যেটা জানতো যে মামা তাহাজ্জুদের নামাজও পড়ে। ওর যখন প্রচন্ড ঠান্ডায় ঘুম ভেঙে যায়, ও ঘুম থেকে জাস্ট উঠে বিছানা থেকে পাশ ফিরে দেখে যে নিচে মামা নামাজ পড়ছে, সামনে যায় নামাজে, এবং মামার ঠিক অ্যাডজেসেন্ট পেছনে 7-8 জন নামাজ পড়ছে। ও খেয়াল করে দেখে যে হারিকেনটা নেভানো, কোনো আলো জ্বলছে না। আবছা আলোতে বুঝতে পারে তো 7-8 জন বেশ লম্বা টাইপের মানুষ, যারা আলখাল্লা জড়ানো, ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, এরা নামাজ পড়ছে। তো অনেকটা সময় ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে এবং তারপরে কিছু বুঝতে না পারে। ও আসলে ঠিক ওই সময়টা মনে করতে পারে না ও অজ্ঞান হয়ে গেছিল অথবা ঘুমিয়ে পড়েছিল। এরপরে ওরা দীর্ঘ সময় নামাজ পড়ে। তো পরদিন ও মামাকে জিনিসটা জিজ্ঞেস করে সকালবেলা যে মামা আমি এরকম দেখলাম। তো এখানে একটু বলে রাখি, ওরা যখন ওই জায়গায় যায়, ডিসি সাহেব ওদেরকে পারমিশন দেয়, সাথে সাথে এটাও বলে দেয় যে ওই এলাকায় যেই লোক দেখাশোনা করেন এগুলো, ওনার নাম হচ্ছে রামলাল। তো রামলাল প্রায় 7 পুরুষ, মানে ওনার বাবা দাদা তারা সবাই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের কাজে ছিল। তো 7 পুরুষ ধরে এরা এই জমিদার বাড়ি দেখাশোনা করে। তো রামলাল তার আর কোনো মানে ছেলে মেয়ে কেউ নাই, সেই তার বংশের শেষ। তো রাশেদ আমাকে যেটা বলেছিল যে ওর রামলালকে দেখে মানে একটু নেশাখোর বা এই জাতীয় মনে হয়েছিল, চোখ টোক লাল, একটু অস্বাভাবিক, কথাবার্তা কিছুটা অসংলগ্ন, খুব কম কথা বলে। তো এইরকম অবস্থায় ও পরদিন যখন মামাকে উঠে জিজ্ঞেস করে মামা এরকম দেখলাম, এটা কারা ছিল? মামা বলে তুই মনে হয় ঘুমের করে ঘুম দেখছিস, ভুলে যা, আমি এরকম কিছু দেখিনি। মামা দীর্ঘ সময় নামাজ পড়ে উঠে। তো মামারও ভিতরে ভিতরে কিছু চলছিল যেটা সে রাশেদকে ঠিক বলতে চায়নি প্রথম অবস্থায়। যেমন মামা প্রায় পরদিন এরকম আরেকটা ঘটনা ঘটে, রাশেদ এবং মামা ওই পাশে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি, এটাও বাংলাদেশে খুব বিখ্যাত একটা দিঘি। তো এই দিঘির পাশে গিয়ে রাশেদ এবং মামা বসেছিল রাত্রেবেলা, চাঁদনি রাত ছিল, পূর্ণিমার রাত, বসে থেকে গল্প করছিল, গান গাইছিল। এমন সময় হঠাৎ রাশেদ মামাকে খামচে ধরে, শক্ত করে ধরে। মামা এবং রাশেদ দুইজনই দেখে যে ঠিক দিঘির অপর প্রান্ত দিয়ে একটা পাশ দিয়ে মানুষ উঠছে, মানে পানির নিচ থেকে মানুষ পাড়ে উঠছে, এবং বেশ লম্বা আলখাল্লা পড়া মানুষ, একজন করে উঠে দাঁড়াচ্ছে, একটা গ্রুপ ফর্ম হচ্ছে, লাইক 8-10 জনের একটা গ্রুপ হচ্ছে, তারা হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দিঘির একটা পাশ হচ্ছে জঙ্গল। তো এটা দেখে রাশেদও চুপ, মামাও চুপ, দুইজনেই দেখতে থাকে। মামা রাশেদকে শুধু বলে তুই চুপ করে থাক, আয়াতুল কুরসি পড়তে থাক, মনে মনে ভয় পাস না। তো ওরা অনেকক্ষণ, প্রায় 30 মিনিটস এর অ্যাবাউট, তারা দেখতে থাকে যে এরকম মানুষ গ্যাদার হচ্ছে, তারপর উঠে হেঁটে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এই ঘটনাগুলো ঘটার পর ওরা দেরি করে না, ওই দিন রাতটা কোনো মতে কাটায়। তো
ওরা পরদিন স্থানীয় যে মসজিদের ইমাম সাহেব আছেন, উনিও খুব প্রসিদ্ধ ইমাম সাহেব ছিলেন ওই এলাকার। কথিত আছে যে উনি জিন পালতেন, খুবই পরহেজগার ছিলেন এবং খুবই আমলদার একজন ইমাম ছিলেন। তো মামা এবং রাশেদ ইমাম সাহেবের কাছে যান এবং এলাকা সম্পর্কে কিছু জানতে চান। ওনার কাছে সরাসরি কিছু না বলেও মানে ঘটনাগুলোর ব্যাখ্যা জানতে চান। তো তখন ইমাম সাহেব ওনাদেরকে বলেন যে দেখেন, আপনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, আপনি ডক্টর হিসেবে এসছেন, তো আপনি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষ করে, অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আপনি চলে যান। তো তখনকার দিনে যেটা হতো যে ওনারা 1 মাসের জন্য গেলেও দেখা যেত যে 7 দিন 10 দিন ওখানে থেকে চলে আসতেন, ঢাকা ফিরে চলে আসতেন। তো মামা যেটা প্ল্যান করলেন যে 5টা ওয়ার্কিং ডে অ্যাটলিস্ট ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসবেন। তো উনি ইমাম সাহেবকে বললেন যে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। তখন উনি বললেন যে না, আপনি এখানে অনেক ভালো আত্মা পাবেন এবং অনেক খারাপ আত্মাও আছে, তবে আপনার এবং আপনার ভাগিনার যাতে কোনো ক্ষতি না হয় সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি চলে যান। তো এটা বলার পরে আমি ব্যবস্থা করে দিচ্ছি, এই অ্যাসুরেন্সটা পাওয়ার পরে মামা চলে আসে রাশেদ সহ। ওই দিন রাত থেকে একটা ছোট্ট পরিবর্তন মামা দেখতে পান। সেটা হচ্ছে যে ওই সরকারি কোয়ার্টারগুলোর ঘরগুলা বিশাল বড় বড়, ভিতরে একটা চকি শোয়ার জন্য, আর দরজা জানালাগুলো সব কাঠের, ভারী পাটাতনের, ওগুলো লম্বা খিল আছে, খিল দিয়ে শুতে হতো। তো খিল দেওয়ার পরেও, দরজা আটকানোর পরেও বাইরে যেহেতু কুপি জ্বলতো আর ঘরের ভিতর হারিকেন জ্বলতো, ওই আলোতে মোটামুটি বারান্দার অংশটা কিছুটা ওই দরজার নিচে দিয়ে দেখা যেত। তো মামা খুব অবাক হয়ে, যেহেতু উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়তেন, উনি নামাজ থেকে উঠে দেখতেন যে দরজার পাশে কেউ একজন দাঁড়ানো এবং তার ছায়াটা বেশ লম্বা একটা ছায়া বারান্দার মধ্যে পড়ছে। তো মামা খুব একটা ইম্পর্টেন্স দেন না, মামা চুপচাপ নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর উনিও ফিল করেন যে রাত্রেবেলা কোনো একটা সময় গভীর রাতে প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে রেজিস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে ওনার হঠাৎ কিউরিসিটি হয়, উনি তাহাজ্জুদের নামাজ শেষ করে উঠে দরজার কাছে যান, খিলটা খুলে ফেলেন, দরজা খোলার চেষ্টা করেন। প্রচন্ড জোরে উনি কাঠের দরজা টানাটানি করেন, কিন্তু কিছুতেই উনি খুলতে পারেন না। অনেকক্ষণ টানাটানি করার পর উনি পেছনে এসে ওনার যে চকিতে বসে পড়েন, বসে একটু হাঁপাতে থাকেন। ওই সময় উনি দরজার দিকে তাকিয়ে থাকেন দুর্বলভাবে, এবং উনি দেখেন যে ওই ছায়াটা দরজার নিচে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যখন চলে গেল তখন উনি আবার উঠে গিয়ে দরজায় হাত দেন, আপনি দরজা খুলে যায়, কাঠের দরজা। উনি খুলে বের হয়ে আসেন, বের হয়ে এসে দেখেন যে লম্বা টানা বারান্দা, এক পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। ওই সিঁড়ির কাছে উনি ছায়াটা দেখতে পান এবং উনি পরিষ্কার বুঝতে পারেন যে সিঁড়ি দিয়ে কেউ একজন নেমে চলে যাচ্ছে। তো উনি বারান্দা দিয়ে দেখার চেষ্টা করেন, নিচে চাঁদের আলো যতটুকু উনি বুঝতে পারেন যে একটা ছায়া হেঁটে জঙ্গলের দিকে গিয়ে চলে গেল। তো ওই জমিদার বাড়ির ঠিক পেছনে হচ্ছে লাগানো আপনার সদর যে দরজাটা, কোয়ার্টারের ওই দরজা। উনি খেয়াল করেন যে ওই দরজার সামনে আরো 2জন লম্বা প্রায় 7-8 ফিট লোক দাঁড়ানো, লম্বা 2জন লোক দাঁড়ানো। উনি কিছু বলেন না। উনি যতদূর জানেন, ডিসি সাহেবের কাছে শুনেছেন, রামলালের কাছে শুনেছেন যে এই এলাকায় মোটামুটি মানুষজন এদিকে আসে না, গ্রাম অনেক দূরে, আর এদিকে নর্মালি মানুষ আসে না, কাউকে দেখা যায় না, আর জঙ্গল। যদিও আমি বলেছি যে ভেরি রিসেন্টলি ওই জায়গাগুলো অনেক রিনোভেট হয়ে গেছে। তো যেটা হলো, এইভাবে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তো আসল যে ঘটনাটা, সেটা ওরা যেদিন চলে আসবে 5th ডেতে, সেই দিন রাত্রেবেলা, তার আগে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। একদিন ওরা দিনের বেলায় বনের মধ্যে বেড়াতে যায়, ও আর রাশেদ আর ওর মামা। তো বেড়াতে হাঁটতে একটা সময় ওরা খেয়াল করে যে ওদের সামনে প্রায় 20 হাত সামনে এবং 20 হাত পেছনে 2জন লোক ওদেরকে ফলো করছে। ওরা দেখতে পাচ্ছে না, ঠিক সেই রকমই লম্বা আলখাল্লা পরা, মানে ছালার মতো আলখাল্লা জড়ানো সারা শরীরে, এবং তারা অনেকটা সামনে এবং অনেকটা পিছনে 2জন লোক তাদেরকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছে। তো মামা রাশেদকে বলে যে তুই এগুলা ভয় পাইস না, ইমাম সাহেব আমাদেরকে বলেছে ভয়ের কিছু নাই। যেদিন ওরা চলে আসবে, দে ওয়ার প্রিপেয়ারিং, রাত্রেবেলা খেয়ে শুয়েছে। তো রাশেদ ওই মুহূর্তে যে চিন্তা করছিল যে কত তাড়াতাড়ি চলে আসা যায়, যদিও ওদের 8-10 দিন থাকার কথা ছিল, বা 5 দিনের মধ্যেই ব্যাক করার প্ল্যান করে। তো টিকিট কেটে নিয়ে আসে। আগের দিন মামা রামলালকে ডেকে বলে দেয় যে আমাকে 8টার ট্রেন, আমাকে তুমি 6টার সময় উঠায় দিবা, এই সেই। আর উনি নামাজ পড়তে দিতেই উঠেন। তো মামা ভোরবেলা ফজরের নামাজ পড়ে জাস্ট রেডি হচ্ছিলেন, ব্যাগট্যাগ গুছাচ্ছিলেন, তখন রাশেদকে ডাকবেন। ঠিক এমন সময় মামার দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। তো মামা মনে করেন যে রামলাল হয়তো ডাকতে এসছেন, দরজা খুলে দেন, দেখেন রামলাল দাঁড়ানো। এবং হঠাৎ করে মামার খেয়াল হয় যে মানে করিডোরের মতো যে বারান্দায় মামা দেখতে পান প্রায়, মানে উনি ওনার ভাষায় বলেন যে আমি দেখি যে কয়েকশো মানুষ দাঁড়ানো, এবং প্রত্যেকেই ওইভাবে আলখাল্লা পরা, প্রত্যেকেই উপুর হয়ে আছে, এবং কারো চেহারা উনি দেখতে পান না। তো রামলালকে উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, এটা কারা? রামলাল বলেন হুজুর আপনি একটু ভিতরে আসেন।
তখন ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে বলে যে আপনি একটু বসেন। তো বসানোর পর বলে যে হুজুর আপনাকে এখনই আমাদের সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে? তো বলে যে দেখেন আপনি এখন কোনো প্রশ্ন করবেন না, আপনি সব জানতে পারবেন এখন, মানে দিস ইজ এমার্জেন্সি, সে যেটা মিন করে। তো আপনি এখন কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়া জাস্ট আমাদের সাথে চলেন। তো মামা একটু ভরকে যায়। মামা বলে যে আমি কোথায় যাব, কি যাব, কিছু বুঝতে পারছি না। বলছে আপনি ডাক্তার, শুধু এইটুকু আপনার পরিচয়, আমাদের একজন রোগী আছে, আপনি একটু আমাদের সাথে বাইরে আসেন, আপনি তাড়াতাড়ি আপনার যন্ত্রপাতিগুলো নিয়ে নেন। তো মামা বিনা বাক্য ব্যয় শুধু একবার বলে যে আমার ভাগিনা এখানে আছে, রাশেদ, ওকেও নিয়ে নেই। বলবো যে না, ওকে দুজন পাহারা দিবে এখানে, ওকে নিয়ে নেবেন না, আপনি একা যাবেন। তো অনেকটা কমান্ডিং করলে বলে মামা একটু ভরকে যায়। মামা তার স্টেথোস্কোপ এবং যন্ত্রপাতি নিয়ে, প্রেশারের যন্ত্রপাতিটা নিয়ে তখনই রওনা দেন। রামলালের সাথে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে উনি বাইরে এসে দেখেন যে প্রায় 300-400 মানুষ কাতারে কাতারে দাঁড়ানো। ওরা সব আগে 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 দেবে, সদর দরজার কাছে চলে যায়, গেটের কাছে চলে যায়, এবং উনিও গেটের কাছে হেঁটে যান ধীরে ধীরে। গেটের ঠিক বাইরে পাকা রাস্তা, অন্য পাশে ধান ক্ষেত। উনি বলেন যে রাস্তাটা যতদূর আমার চোখ গেছে, ফজরের নামাজের পরে ওই ভোরের আলোতে আমি দেখলাম যে শুধু মানুষ আর মানুষ, সব আলখাল্লা পড়া, এবং প্রত্যেকে প্রায় 7-8 ফিট লম্বা। এবং ঠিক সামনে গেটের সাথে একটা ঘোড়া রাখা। তো রামলাল এসে বলে যে হুজুর আপনি ঘোড়াটায় চড়ে বসেন। তখন বলছে যে কেন, সবাই হেঁটে যাবে। সবাই দাঁড়ানো ওই অবস্থায়, প্রত্যেকের হাতে একটা করে বর্ষার মতো লম্বা স্টিক, এবং তার মধ্যে একটা কালো পতাকা। এবং ঠিক কিছু দূর সামনে, আপনার 20-25 হাত সামনে আরো কিছু মানুষ, তারা সবাই সাদা আলখাল্লা পরা, একদম সাদা ধবধবা সাদা আলখাল্লা পরা, তারাও 7-8 ফিট লম্বা। তারা সামনের দিকে তাকানো। তো কেউ তাদের দিকে স্টেয়ার করছে না, বা মামার দিকে স্টেয়ার করছে না। রামলাল শুধু বলে যে মামা হুজুর আপনি উঠে বসেন, আপনি এক জায়গায় যাবেন, আমাদের একটা রোগী আছে। তো মামা মন্ত্রমুগ্ধের মতো তখন ঘোড়ায় উঠে বসেন। ওনার ভাষ্য মতে ওনাকে নিয়ে যাওয়া হয়। তারা সবাই, মানে ঘোড়া বেশ জোরে জোরেই হাঁটছিল, হেঁটে হেঁটেই যাচ্ছিল, বাট দেওয়ার মানে তারা ওই নির্দিষ্ট একটা পেসেই আসছিল, পেছনে এবং সামনে। অনেকটা দূর যাওয়ার পর ঘোড়ায় পৌঁছায় তাকে একটা গ্রামে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের মসজিদের পাশেই ইমাম সাহেবের যে ঘর, ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। তো মামা চিনতে পারে, আমার মনে মনে চিন্তা করে ইমাম সাহেবকে তো আমি খুব ভালো করে চিনি, 3 দিন আগেও আমি এসেছি, ওনার সাথে কথা বলে গেছি। মামা যেটা বুঝতে পারে হয়তো ইমাম সাহেব অসুস্থ, যেহেতু ইমাম সাহেবের বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে গিয়ে উনি দেখেন যে আরো কয়েকশো মানুষ এরকম বিশাল উচ্চা লম্বা, এরা সব ইমাম সাহেবের উঠানে ঘরে যেই মামা যায় সবাই সরে যায়, মোটামুটি ঘর থেকে বাইরে চলে আসে, উঠানে চলে আসে, মামাকে রাস্তা করে দেয়। তো রামলাল মামাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর উনি দেখেন যে চোখের মধ্যে প্রায় 8 ফিট লম্বা ইমাম সাহেব, মানুষটা এমনিতে ছিলেন 4 থেকে 5 ফিট, পেটে খাটো একটা মানুষ। উনি দেখলেন যে 8 ফিট লম্বা একটা মানুষ, আপনার কাঁথা দিয়ে ঢাকা, চেহারাটা ইমাম সাহেব শুয়ে আছে। তো মামা একটু অবাক হলেন। মামা যখন দেখা শুরু করলেন ওনাকে, ওনার খুব অ্যাবনর্মাল হার্টবিট, অ্যাবনর্মাল ওনার হিস্টোরিক ডায়াস্টোলিক প্রেশার খুব অ্যাবনর্মাল ছিল, ব্লাড প্রেশার। উনি খুব, মানে মামা একটু ডাক্তার হয়েও খুব ভয় পেয়ে যান, মানে যে রেকর্ডটা উনি পান ব্লাড প্রেশারে, এটা নর্মাল না, ইটস মোর দেন অ্যাবনর্মাল। তো এরপরে টেম্পারেচার, মানে খুবই এগ্রেসিভ টেম্পারেচার ছিল ওই মুহূর্তে। উনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারেন না, এবং অত্র এলাকায় উনি জানেন যে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেডিসিন শপ নাই ভালো, বা এর ট্রিটমেন্ট করা যায় এরকম মেডিসিন উনি পাবেন না। তো তখন রামলাল বুঝতে পারে। রামলাল ওনাকে জিজ্ঞেস করে যে আপনি হুজুর, আপনি কি কিছু চিন্তা করছেন? বলে আমার কিছু ইমার্জেন্সি কিছু ওষুধ দরকার, ইনজেকশন দরকার, এগুলা এখানে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে হুজুর? তখন বলছে যে এগুলা ঢাকা ছাড়া তো এইদিকে কোথায় পাওয়া যায়, সদরে যেতে হবে তোমাকে, হয়তো সদরে পেতে পারো, আর না হলে ঢাকা, হ্যাঁ, অথবা আশেপাশে বড় শহরে যেতে, রাজশাহী মেইন শহরে যেতে হবে। তখন বলতেছে যে বাট এগুলা ইমার্জেন্সি দরকার, আর রাজশাহী শহর থেকে আসতে যেতে প্রায় 3-4 ঘন্টার ব্যাপার, আমাকে এগুলো এখনই লাগবে। এটা বলার সাথে সাথে সাদা কাগজে বললো যে হুজুর আপনি লিখে দেন। সাদা কাগজে লিখে দেয়। লিখে দেওয়ার পরে দিয়ে, তো মামা প্রায় শিওর ছিলেন যেটা আনা অসম্ভব ব্যাপার, হবে না। উনি দেখতে থাকেন যে রোগীর অবস্থা খুবই ডিটেরিওরেট করছে, যে কোনো সময় ফল করবে। ঠিক 3 থেকে 3.5 মিনিটের মধ্যে উনি দেখলেন যে ওরা সবকিছু নিয়ে চলে আসছে, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে, এবং উনি ট্রিটমেন্ট শুরু করার জন্য। উনি ট্রিটমেন্ট শুরু করে, সারা রাত ওনার ঝড়ের মতো কাটতে থাকে। উনি ইনজেকশন পুশ করে সবকিছু করেন, বাট আলটিমেটলি ভোরের দিকে, মানে ভোরে 7-8টার দিকে ওই লোকটা মারা যায়, মানে ইমাম সাহেব মারা যান। তো মারা যাওয়ার পরে মামাও খুব, মানে হাল ছেড়ে দেন, খুব কষ্ট পান। ইমাম সাহেবকে উনিও চিনতেন, খুব ভালো মানুষ ছিলেন। তো যখন মারা গেলেন, মামার থেকে ওরা, রামলালা এসে জানতে চায় যে উনি কি মারা গেছেন, যে হ্যাঁ, ওনাকে কোনোভাবে আমরা বাঁচাতে পারি। তো মামাকে রামলাল আস্তে করে ধরে বাইরে নিয়ে আসেন, এবং মামাকে বল মামা আপনি চলে যান, আপনি অথবা বাইরে গিয়ে দাঁড়ান, আমরা শর্টকাটটা শেষ করে আসি।
তো যখনই মামা বাইরে গিয়ে দাঁড়ায় দেখে যে ওরা সবাই প্রায় 200-300 মানুষ তখন ইমাম সাহেবের ঘরের ভিতরে ঢুকেছে এবং ঢুকে গিয়ে ওরা কিছু একটা করছে ওই মুহূর্তে। তো মামা খুব কষ্ট নিয়ে এবং অনেক তখন স্ট্রাগল করার পরে অনেক টায়ার্ড ওই অবস্থায় মামা বাইরে বসে থাকে। ওরা দেখে যে ওরা একটা লাশ নিয়ে মোটামুটি রেডি করে ঘাড়ে করে ওরা চলে যাচ্ছে মসজিদের দিকে। কিছু দূরে মসজিদের দিকে গিয়ে একটা কবরস্থান আছে পেছনে, ওই কবরস্থানে এত মানুষের ভিড় যে মামা ওইদিকে আর যেতেই পারে না এবং মামাকে বাধা দেয়া হয়। 2 জন মানুষ মামাকে বাধা দিয়ে আটকে রাখে যে আপনি ওদিকে যাবেন না। কবরস্থানে সৎকার শেষ করে সবকিছু শেষ করে তারপর রামলাল বলে হুজুর চলেন আপনাকে দিয়ে আসে। তো ততক্ষণে মামা ট্রেন মিস করে ফেলে, পরের দিন বা বিকালে যাবেন ঠিক করেন। তো যখন ফেরত আসেন তখন মামা বলেন যে রামলাল তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো, আমি এই গ্রাম চিনি, আমি চলে যেতে পারবো। তো যেতে মামা একাই রওনা দেন। বেশ কিছু দূর গিয়ে একটা টি স্টলের মতো আছে মেইন রোডের সাথে, টি স্টলে বসে বয়স্ক মানুষদের সাথে কথায় বলেন যে খুব কষ্ট হচ্ছে, এই সেই হুজুর মারা গেলেন আজকে, ইমাম সাহেব এই সেই। তো যখনই বলেন তখনই ওই লোকগুলো, বয়স্ক লোকগুলো খুব বিদ্রুপের মতো হাসতে থাকে মামার দিকে। আপনি কি বলছেন এগুলো? তখন বলছে কেন, আমি নিজেই হুজুরকে দেখে আসলাম, আমার হাতে এই ঘটনা এই সেই বললাম। তো বলার পরে ওরা বলছেন যে স্যার মনে হয় আপনার মনে হয় শরীর খারাপ, আপনি গিয়ে রেস্ট করেন, কারণ ইমাম সাহেব আমাদেরকে ফজরের নামাজ পড়িয়েছেন একটু আগে, আর ইমাম সাহেব এখন বাজারের দিকে গেছেন, আমরা দেখে আসছি। তো উনি খুব অবাক হন। তো উনি অপেক্ষা করতে থাকেন, এখন যে অবস্থা দেখে আসছেন হয়তো জোহরের নামাজে উনি একটা করতে পারবেন, মসজিদে আসবেন আবার। তো উনি যখন মসজিদে আসেন জোহরের নামাজ পড়ানো একদম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যান মামা, এবং মামা দেখেন যে ইমাম সাহেবই সেই 4-5 ফুটের বেটে খাটো মানুষটাই নামাজ পড়াচ্ছেন। তো উনার খুব শকিং লাগে পুরো ঘটনাটা। উনি নামাজ সব শেষ করেন। এরপরে যখন আস্তে আস্তে মানুষ খালি হতে থাকে, একটা সময় উনি সামনে গিয়ে বসেন, ইমাম সাহেবের সামনে বসে কাঁপতে থাকেন, প্রচন্ড ভয়ে কাঁপতে থাকেন। ইমাম সাহেব বলেন যে আপনি ভয় পাবেন না, আপনি যা দেখেছেন সব সত্য, তবে আমি আপনাকে বলেছি যে আমাদের এই অঞ্চলটায় দুষ্ট আত্মা এবং ভালো আত্মা দুটোই সিমালটেনিয়াসলি এক্সিস্ট করে। তো আপনি যা দেখেছেন এটা খুব বেশি আর কিছু আপনি বুঝতে চেষ্টা করবেন না, আপনি আপনার চেষ্টা করেছেন, এই জন্য আপনার প্রতি ওরা সবাই ঋণী এবং আপনাকে সেটার সেফগার্ড ওরা দিয়েছে, আপনি দেখেছেন আপনাকে কিভাবে ওরা পাহারা দিয়েছে। তো আপনি সম্ভবত আজকে বিকালেই চলে যান, এটা আপনার জন্য ভালো হবে, আপনি আপনার ভাগিনা সহ চলে যান। ওই পর্যন্তই, এরপরে বিকালবেলা মানে চলে আসে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আর রাসেল ভাই, আপনি সবসময় ভালোর বেলা থাকেন, আজ নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম কোয়েল বলছি, নোয়াখালী সোনাইমুড়ি থেকে। যদি আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি এবং আমি গত বছর থেকে 2012 সাল থেকে ঢাকায় কন্টিনিউ বসবাস করে আসছি, এবং আমি 2012 সালের দিকে আমি যে বাসায় উঠেছি, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা ওই বাসায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগতে পারে। এটা ছিল 2012 সালের মে-জুন মাসের দিকে। আমি ওই সময়টা নিয়মিত নামাজ পড়তাম, নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। ঠিক এইভাবে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন আমাদের বাসার গেটে একটা তালা দেওয়া থাকতো, কারণ আমি বাড়িওয়ালা আঙ্কেলকে জাগিয়ে তারপর আমার কাছে চাবি নিয়ে ফজর নামাজ পড়তে যেতাম। তো আমরা রাতে কিন্তু খুব ভালো যে ঘুম হতো তা কিন্তু না, সেই জন্য আমি কি করতাম, সময়টা যে খুব গভীর রাত হয়ে গেল বা যদি ফজরের নামাজের একটু আগে আমি ঘুম থেকে জেগে উঠতাম, তখন আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে দিতাম। তো এভাবে যাচ্ছে দিন, ভালোই আমি আল্লাহর ইবাদত করতাম। তো একদিন ফজরের সময়, আসলে ঘটনা হচ্ছে খুব ভয় তাও না, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে জিনিসটা। আমি একদিন ফজর নামাজ পড়তে উঠেছি, আমি সবাই উজু করলাম, তারপর সুন্নাত পড়লাম ঘরে, এবং নিচে গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের কাছে চাবি নিলাম এবং ফজর নামাজ পড়তাম। ফজর নামাজ পড়ে আমি খুব স্বাভাবিকভাবে এসে ঘরে ঢুকলাম, এবং তখন মানে হালকা আলো চারদিকে ছড়াচ্ছে এবং আমার আপা অন্য রুমে এবং ভাগ্নি অন্য রুমে নামাজ পড়তেছে। তা আমি আমার রুমে ঢুকে আমি আবার দরজা লাগিয়ে আমি একটু শুয়ে পড়লাম, যেহেতু সকালটা এখন বাকি আছে, আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। তো আমি যখন শুলাম তখন আমার ঠিক যে ঘুম আসছে তা কিন্তু না, আমি দেখতে পেলাম বাইরে সূর্যের আলোটা আস্তে আস্তে ঝলমলে উঠছে। ঠিক এই সময় আমার চোখ লেগে আসতেছিলাম। ঠিক এই সময় আমি অনুভব করলাম কি যেন আমার একদম মুখটা নাড়াচ্ছে, মানে মশারিটা মানে নাড়াচ্ছে একটু একটু। তো আমি শুয়ে থাকলাম, চোখ করলাম না, আমি বুঝতে পারলাম যে মশারিটা নাড়াচ্ছে, এটা আমি শুয়ে থাকলাম। এবং এক সময় দেখলাম যে আমার একটা পা কেউ টেনে জানলার দিকে
উঠে নিতেছে। আমি জানলা দিয়ে নিয়ে যাচ্ছে, তো আমি জোর করে পাটা ছাড়ানোর পর যখন আমার পাটা বিছনা করলাম, জেগে উঠে বসলাম, দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে, মানে সূর্যেও হালকা হালকা আলো ছড়াচ্ছে ওই সময়, ঠিক এই সময়। জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে। তো আমি ঘটনাটাকে একদম স্বাভাবিক নিলাম এবং আমি আবার শুয়ে পড়লাম। ঠিক আমি চোখ বদ্ধ করার সাথে সাথে, একদম প্রায় সাথে সাথেই আবার আমার পা আস্তে টেনে জানলা দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি অদ্ভুতভাবে তখন ওই পাটা ছাড়াতে চেষ্টা, আমি এবার কিন্তু পা ছাড়াতে প্রথম চেষ্টা করিনি, দেখি কি হয়। সত্যি আমার পা একদম টেনে জানলার যখন প্রায় কাছে নিয়ে গেছে, তখন আমি টান দিয়ে পাটা ছাড়িয়ে উঠে বসলাম এবং আমি দেখলাম যে আমাদের মশারিটা হালকা ঝুলছে। তা আমি উঠে কিছুক্ষণ বসে রইলাম হতভম্ব হয়ে। আর ভয় পেলাম না, কারণ দিনের আলো যেখানে চারদিকে, আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাট একটু অবাকই লাগলাম। তো আমি কাউকে ডাকলাম না, আমি আবার শুয়ে পড়লাম এবং তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একদম পাশে কেউ একজন বসলে যেমন অনুভূতি, একদম আমি স্পষ্টই অনুভূতিটা পেয়েছি যে আমার পাশে যে বিছানাটা নেমে গেছে, কারো বসার পর জানলে বিছানাটা একটু নেমে যায়, ঠিক ওইভাবে বিছানাটা একটু নেমে গেছে। তো আমি ভাবলাম যে আমি হয়তো দরজা লাগাই ঘুমাই নাই, বা আমার আপু বা আমার ভাগ্নি জায়গায় কেউ এসে বসছে। ঠিক তখন দেখলাম একদম হালকা রোগা, মানে কেমন যে কিছু আমাদের একটা অপুষ্টিজনিত যেরকম একটা রোগা হাত, এইরকম একটা হাত আমার বুকের উপর পড়লো। আমি চোখ না খুলে আমি হাত দিয়ে স্পর্শ করলাম এবং দেখলাম ওই হাতে একটা চুরির মতো কিছু একটা আছে। বললাম, আমি হাত দিয়ে ধরলাম ওইটা, আরেকটা হাত আমার গলার উপরে, কিন্তু আমার খুব যে গলা চেপে ধরছে তা কিন্তু না, আরেকটা হাত আমার গলার উপরে। আমি ওই হাতটাও আমি স্পর্শ করলাম, কিন্তু ওই হাতে কোনো চুরি নেই বা চুরির মতো যে বস্তুটা থাকার কথা ওটা নেই। একটা হাত আছে এবং একটা হাতে নেই। তারপর আমি মানে যখন চোখ খুলবো বা খুলবো না এরকম একটা অবস্থা, ঠিক তখনই আমার ভাগ্নি বাইরে বলতেছে যে মামা দরজা আজকে ঘুমাইছে, কেন আমি ব্যাগ নিতে পারছি না, আমি স্কুলে যাওয়া লাগবে না। এই বলে সে যখন আমার দরজা ধাক্কা দিল, সাথে সাথে আমি সম্মিত ফিরে পাই এবং আমি উঠে পড়ছি, দেখি কেউ নেই এবং আমি উঠে বসে আছি। তো আমার ভাগ্নি বলতেছে, মামা তুমি এরকম দরজা খোলো নাই কেন? আমি কিছু বললাম না, সেটা অনেকক্ষণ তার দিয়ে মুখের দিয়ে দেখাচ্ছিলাম। তারপর আমি ওটা আপার সাথে ঘটনাটা শেয়ার করলাম। তখন আমার আপা জানালো যে উনিও নাকি একদিন এভাবে শুয়েছিলেন। তো হঠাৎ মানে চোখ খুলে দেখেন, আমরা ওই বাসার 4 তলায় থাকি, চোখ খুলে দেখেন জানলার উপর বাইরের দিক থেকে একটা, মানে গায়ে জামা নেই, বাট 7-8 বছর এরকম একটা ছেলে জানলা ধরে ঝুলে আছে বলতে, মানে পা জানলার মধ্যে, বাট হাত ধরে ঝোলাই দিয়ে আমরা আগে ঝুলে বসি না, এবার বসে আছে। তো পরে আপার কাছ থেকে এটা জেনে আমার মানে কিছুটা মনে হচ্ছিল যেখানে, কিন্তু তারপর বাড়িওয়ালা আঙ্কেল বললো আর কি যে আমাদের 5 তলা যে ভাড়াটিয়ারা থাকে, মানে ওখানে যে উপরে এই যে ছাদে গোসল করা বা ইয়ে করা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার, তো এটা কোনো সমস্যা হয় না। বাট তিনি তাদেরকে এইভাবে বললেন যে 5 তলা ভাড়াটিয়াদেরকে রাতে যদি কেউ আপনার দরজা নক করে, হ্যাঁ গলার আওয়াজ মানে ইয়ে করা ছাড়া, গলার আওয়াজটা আপনার কনফার্ম করা ছাড়া আপনার দরজা খুলবেন। পরে জানতে পারলাম যে আমাদের যে ফ্ল্যাটটা, ওটা আসলে মানে যেখানে তৈরি হয়েছিল সেখানে অনেক ময়লা আবর্জনা ছিল বা পরিষ্কার জায়গা ছিল না, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। এটা ছিল আমার ঘটনা। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটা হয়েছে 2008 এর দিকে। আমি তখন 17 বছর বয়স ছিল। আমি তখন হাওয়াইতে ছিলাম, তখন আমি এখানে পড়াশোনা করছিলাম। তো আমাদের ঘটনাটা হলো যে একদিন রাত্রেবেলা আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা পার্কে রাত্র অ্যারাউন্ড 11টার দিকে আমরা বসে এসে আড্ডা দিচ্ছি, তারা দেখছি ছেলেমেয়েরা মিলে। ওই জায়গাটা খুব অন্ধকার একটা জায়গা ছিল, কোনো লাইট ছিল না। সামনে একটা রোড, বাম পাশে ছিল আরেকটা রোড, পিছনে হলো একটা স্কুল ছিল, প্লেগ্রাউন্ড ছিল, আর ডান পাশে ছিল একটা ড্রেনের মতো। আর আপনার ড্রেনের উপরে হলো তার কাটা দিয়ে আটকানো। সো ড্রেনের মানে ওইখানে পুরা কেউ থাকে না, আটকানো জঙ্গলের মতো। তো আমরা হলো আস্তে আস্তে কথাবার্তা বলতেছি, এবং কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে ওই যে পানির যে ফাউন্টেনটা নিজে নিজে চলা শুরু করলো। সো একটু স্ক্যারি জায়গা, সো সবাই ইমিডিয়েটলি একটু ভয় পাইছে। কিন্তু আমি তখন বললাম যে না, এটা পানির প্রেশার লো হতে পারে, হাই হতে পারে, সো এটা নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এরপরে অ্যারাউন্ড 1 o'clock আমরা কথা বলতে বলতে আমরা দেখলাম যে ওই ড্রেন থেকে একজন মহিলা বেরোয় আসছে। সে হলো ভিক্টোরিয়ান স্টাইল যে জামা কাপড় থাকে ওরকম পরা, সাদা কাপড় ছিল। এন্ড সে ড্রেন থেকে বের হয়ে সে হাঁটা শুরু করেছে। সে এত তাড়াতাড়ি হাঁটছিল যে অনেকটা দেখে মনে হয়েছিল যে সে ভাসতেছে আকাশে, এত তাড়াতাড়ি যাচ্ছে। এবং আমার ওটা দেখে তখন আমরা তার দিকে চিল্লাছিলাম যে আপনি কে, আমাদের সাথে কথা বলেন, আমাদের দিকে তাকান, কারণ রাত্র 1-1:30টার সময় ওখান থেকে কেউ আসবে না। সে দেখলাম যে আমাদের দিকে তাকালো না, সে তার নিজের মতো গেল। সে পিছন থেকে ঘুরিয়ে যেতে যেতে সে প্লেগ্রাউন্ডের পিছনে যে
আমাদের চোখের সামনে থেকে সে ভ্যানিশ হয়ে গেল, আমরা তাকে দেখলাম না। আমরা 6 জন ছিলাম রাত্রেবেলা, আমরা সবাই তাকে দেখেছি, আমার চোখের সামনে থেকে সে গায়েব। সো তখন আমি একটু ভয় পেয়েছি, আমি তখন রিলিজিয়াস ছিলাম, সো তখন আমি ভাবলাম যে মেবি আল্লাহ কোন আমাকে সাইন দিল যে এখানে এত রাত্রেবেলা থাকা দরকার, মানে উচিত না। সো আমরা বাসায় চলে গেছি। আমি এরপর 2 years later আমি এই জায়গাটা আবার ফেরত যাই। তখন আমরা কয়েকজন হাওয়াইতে কয়েকজন ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে রাত্রে অনেক রাত্র হলো, যাই এখানে একটু ঘুরে আসি, একটু কথা দেখি কোনো ভূত টুত অথবা সামথিং কিছু ফিল করতে পারি কিনা আমরা। সো আমরা গেলাম, আমরা যাওয়ার পরে আমরা ড্রেনে নামলাম। ড্রেনে নামার পরে আমরা কমিউনিকেট করতে চেষ্টা করলাম, যারা মানে যেটা মানুষ ইজিলি করতে চায়। সো কমিউনিকেট করার মাঝখানে আমরা দেখলাম যে কয়েকটা টর্চ লাইট আমাদের দিকে আসলো। উপরে তাকায় দেখলাম যে পুলিশ চলে আসছে। পুলিশ আমাদের বললো যে এটা তো প্রাইভেট প্রপার্টি, আপনারা ট্রেসপাসিং, এখানে হাঁটা অ্যালাউড না। তো তখন আমাকে জিজ্ঞেস করা, এখানে কি করছেন আপনাদের? আমাদের বয়স কম, সো অবভিয়াসলি তারা চিন্তা করছে সামথিং ইজ রং। সো আমরা বললাম যে না না না, আমরা এরকম 2 বছর আগে এরকম কাণ্ড হয়েছে, সো আমরা জাস্ট দেখতে আসছি যে কিছু আমরা ফিল করে নাকি। তখন পুলিশ উনি আমাদের বললো যে আপনারা একটা কাজ করেন, আমাদের সাথে পুলিশ স্টেশনে চলেন। সো আমরা পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমরা 2 ঘন্টা বসে ওয়েট করলাম। ওয়েট করার পরে একজন বয়স্ক একজন পুলিশ অফিসার এসে আমাদের সামনে একটা ফাইল দিল। ফাইলটা দেওয়ার পরে ফাইলটা খুলে আমাদের বললো যে আমি তো স্টোরি শুনলাম, আপনার যে স্টোরিটা আমরা বললেন, আপনারা কি মানে এই মহিলাকে দেখছেন কিনা। ফাইলটা অনেক আগের, 1970s এর দিকে। সে ফাইলটা আমরা খুলে পড়ে দেখলাম যে 1970s এ ওই ড্রেনের ভিতর 2টা ডেড বডি পাওয়া গেছে। ওকে। ওইখানে একটা কাহিনীটা ছিল যে আপনার একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল 2জন লয়ার এবং একজন পারফর্মারের সাথে, স্টেজ পারফর্মারের সাথে। সো লাভ ট্রায়াঙ্গেলে একজন লয়ার, সে এই আরেকজন লয়ার এবং স্টেজ পারফর্মার যে মহিলা, তাকে মেরে তাদের বডি ড্রেনে রেখে দিয়ে চলে গেছে। সো আমি দেখে খুব অবাক এট দ্যাট টাইম, কারণ যে মহিলাকে আমরা দেখলাম সে মারা গেছে ফার্স্ট অফ অল, এবং তাকে আমরা এই ফোল্ডারের ভিতর তার ছবি দেখছি। আমি তখন এর আগে আমি বিলিভার ছিলাম না, আমি আই ডিড বিলিভ যে একটা ভালো থাকলে খারাপও থাকে, কিন্তু এরকম যে আমি এক্সপিরিয়েন্স করবো, দেখতে পারবো, এটা আমি এক্সপেক্ট করিনি। এরপর থেকে আমি সলিড বিলিভার। এরপরে কি হলো, আমি বাসায় গেলাম, আমি আমার ডর্ম রুমে ছিলাম। তখন ডর্ম রুমে যাওয়ার পরে আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। হঠাৎ করে দেখি যে আমার ওয়ালের উপরে যে আমার হোয়াইট বোর্ড পড়ে যায়। আমি যাই, হোয়াইট বোর্ডটা আবার দেখি না, লোহা ঠিক আছে, গ্লু ঠিক আছে, হোয়াইট বোর্ড তো পড়ার কথা না, লাগায় রাখি, এরপর আবার পড়ে। এরপর সারা রাত দেখি যে আমার রুমে একটা কার্পেট ছিল, আমার কার্পেটের উপরে মানে আমি ফিল করতেছি কেউ হাঁটতেছে, মানে আমার রুমের ভিতর, কিন্তু রুমে কেউ নাই, আমি ছাড়া। সো আমি শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি, মুভমেন্টের শব্দ পাচ্ছি, যে কেউ রুমে আমার সাথে রুমের ভিতরে কেউ আছে। সো আমি পরের দিন রাত্রেবেলা খুব ভয় পেয়েছি, আমি রাত্রেবেলা ঘুমাতে পারিনি, লাইট অন ছিল সারা রাত, আমার রুমমেটও ছিল না তখন। সো আমি পরের দিন চিন্তা করলাম যে আমার একজন রিলেটিভের বাসায় যে থাকবো রাত্রেবেলা, কারণ আমার ভয় লাগছে দেখে। সো আমি রাত্রেবেলা যাওয়ার আগে আমি যে কাজটা করে গেছি, আমি যে লন্ড্রি ডিটারজেন্ট আমি কার্পেটের উপর রেখে দিয়ে চলে গেছি, যে কেউ যদি হাঁটে, যদি কোনো প্রিন্ট থাকে, তাহলে পরের দিন যখন আসবে প্রিন্টটা আমি পাবো। সো পরের দিন আমি যখন ফেরত এসেছি, আমি নিচ থেকে একজন রেসিডেন্ট অ্যাডভাইজারকে নিয়ে গেছি। উপরে যাওয়ার পরে ঠিকই কার্পেটের উপর ফুটপ্রিন্ট পেয়েছি। এটা আপনার সাইজ হবে সাইজ 6, সাইজ 7 মহিলাদের। এবং ইমিডিয়েটলি আমি খুব ভয়ে ছিলাম, যে আমার মনে হয়েছে যে আমার সাথে মনে হয় কেউ চলে আসছে ওখান থেকে, যে কেউ আমাকে ফলো করে চলে আসছে আমার রুম পর্যন্ত। সো সেদিন রাত্রেবেলা আমার রুমমেট ফেরত আসছে। আমার রুমমেট হলো ইন্দোনেশিয়া ছিল। আমার রুমমেটকে আমি বললাম যে আমার রুমে এরকম হয়েছে, কাণ্ড হয়েছে। তখন আমার রুমমেটটা আমাকে বললো যে রাফি, মাইন্ড করো না, একটা কথা বলি, আমি জানি না তুমি আমাকে সিরিয়াসলি নিবা কিনা, বাট আমার মা হলো এগুলা মানে সে এগুলো বিশ্বাস করে এবং সে অনেক রিচুয়াল করে, যে এগুলা সো দ্যাট খারাপ এনার্জি যেন চলে যায় রুম থেকে। আর আমি যখন রুমে যখন করেছি, এই রুমে একটা খারাপ এনার্জি ফিল করেছি, এই ফিলিংটা আমার আগে ছিল না। সো এরপর ওর মা যে রিচুয়াল শিখিয়ে দিয়েছে, ওই রিচুয়ালটা করার পর থেকে দ্য রুম হ্যাজ বিন, এরপর থেকে ওর ফাইন ছিল। আমি আর কিছু এক্সপিরিয়েন্স করিনি রুমের ভিতর, বাট এই সব এক্সপিরিয়েন্সের পরে মানে আমি তুলা রাশি, মানুষ বলে যে আগের ভিউয়ারও বলেছে যে তুলা রাশি এরা অনেক ফিল করে। সো আমি তুলা রাশি, আমি এরকম জিনিসপত্র ফিল করি মোস্ট অফ দ্য টাইম। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। সো এই ঘটনাটা অ্যারাউন্ড 2 বছর আগে, যখন আমরা সাইকিয়াট্রি প্লেসমেন্টে ছিলাম রোটেশনে। তো তখন আমরা প্লেসমেন্টে থাকার সময় একটা মহিলার সাথে আমাদের দেখা হয়। তো মহিলাটাকে আমরা সবসময় আমাদের সাথে যে অ্যাটেন্ডিং ডক্টর ছিল ওদেরকে জিজ্ঞেস করতাম যে মহিলাটার সমস্যা কি। তখন ডক্টররা আমাদেরকে বলতো যে না, ওর কোনো সমস্যা নেই, ও 2 দিন পরপরই আসে, প্রায়ই আসে আমাদের কাছ থেকে, কিন্তু ওর কিছুই হয়নি। তো আমি নিজেই একদিন ইন্টারেস্ট নিয়ে মহিলাটার কাছে একদিন গেলাম। তো গিয়ে বললাম যে আপু আপনি বলেন আমাকে আপনার সমস্যাটা কি। তো খুব ইন্টারেস্ট নিয়ে সে খুব ফ্রেন্ডলি ভাবে আমার সাথে সে ইন্টারেক্ট করলো, কারণ এখানে কেউ তার কথা শুনতে চায় না, কেউ ওর কথা বিশ্বাস করে না, বলে যে আপনার হাসপাতালে আসার দরকার নেই, আপনি চলে যান। তো আমি বসেই ফার্স্টে যেটা নোটিস করলাম যে একেবারে সে শুকনা, খাওয়া দাওয়া করে না, চোখের একদম কোটরের ভিতর ঢুকে গেছে, এবং ওর হাতে গলায় অনেক মার্ক ধর করা হয়েছে তাকে, এরকম মার্কস কিছু থাকে।
যেটা ওর সাথে অ্যাটেন্ডেন্টরা বলে যে ও নিজেই নিজেকে মারে, কিন্তু উনি এটা ডিনাই করছে। উনি বলে যে না, এগুলো আমি করি না। তো তাকে জিজ্ঞেস করার পরে সে বললো যে তার ছোটবেলা থেকেই সে অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, এবং তার একটা কাজিনও আছে, সেও রাইট নাও থেরাপিতে আছে। তার মামারও নাকি এরকম হিস্ট্রি ছিল, এবং অনেক আগে থেকে অনেকে তাকে বলতো যে এই ফ্যামিলিটা অলক্ষী, ওদের আশেপাশে যাওয়াটা ঠিক না, ওদের ক্লোজ কেউ থাকতে চায় না কোনো সময়। তো ও গত 5-6 বছর ধরেই রেগুলারলি আসতেছে সে আমাদের মেডিকেলে, কিন্তু কখনোই মানে কোনো প্রপার ট্রিটমেন্ট ওকে ডায়াগনোসও করা হয় না ওভাবে, কারণ সে সবাই বলে যে পাগল তো নিজে বলতে আসে না কখনো যে আমি পাগল। তো ওর যে কথাটা যেটা বললাম, যে ও ওর ঘরের মধ্যে সবসময় খেয়াল করে যে একটা প্রেজেন্স আছে তার সাথে, কেউ না কেউ ওর সাথে সবসময় থাকে। ও যখন ঘুমাতে যায় লাইটটা অফ করে 5 তলায় থাকে সে, তখন সে ওর জানালার বাইরে মানুষের নাড়াচাড়া দেখতে পারে, which is impossible, কারণ জানালাটা এত উপরে, তখন বাইরে মানুষ থাকা পসিবল না। ও দরজা লাগালে বাইরে নক শুনতে পায়, বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, এবং ওই বাসায় আর কেউ থাকে না। তো এবং ওর সবচেয়ে স্পেশাল যে স্টোরিটা, সেটা হচ্ছে আয়নার ভিত্তিতে সবসময় ওর একটা কম্পানিয়ন দেখতে পারে ওর রুমে, ওর সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকেই দেখতো, ছোটবেলায় সে অনেক ভয় পাইতো, তার বাবা মাকে বলতো। তো বাবা মা সবসময় জিনিসটাকে উড়াই দিয়েছে, হুজুর টুজুর দিয়ে করাইছে, যা যা করে মানুষ আমাদের বাংলাদেশে তাই করাইছে। এখন সে যখন তার সাথে দেখা হয়, সে বলে ওর সাথে কথা বলে, এবং সে বলে যে আমি তোকে মানে কাউকে তোর কাছে আসতে দিব না। সবসময় তাকে বলে যে তার কাছে সে কাউকে আসতে দিবে না, কাউকে ক্ষতি করতে দিবে না, এবং ওর স্পেসিফিক্যালি সে ওই যে প্রেজেন্সটা থাকে তার কাছ থেকে শুনছে যে আমাকে ছাড়া তোর আর কাউকে লাগবে না। তো ও এই জন্য সবসময় কারোর সাথে সে মিশেও না, সবসময় সবাইকে বলে যে আমার আশেপাশে থাকবি না তোরা, দরকার নেই। তো রিসেন্টলি লাস্ট যে ভিজিটটা দিয়েছে সে 2 বছর আগে, সেটা দিয়েছে বিকজ ওর ডিভোর্স হয়ে গেছে, কারণ ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, বলছে যে এই মেয়ের সাথে আমি থাকতে পারবো না। কোনো স্পেসিফিক এক্সপ্লানেশন দেয়নি, কিছুই দেয়নি, বলছে থাকতে পারবো না আমি। তো আমরা আলটিমেটলি যখন ফলো আপ করলাম, আমি 1 বছর পরে যে ডক্টরের কেস ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপুটার কি হলো পরে শেষ পর্যন্ত। তো ডক্টর আলটিমেটলি বললো যে উনি মারা গেছে কিভাবে। তো উনার একদিন রাত্রেবেলা পরে সকালবেলা সে আর ঘুম থেকে উঠেনি, তারপরে দরজা ভিতর থেকে লক ছিল, ভিতরে নক করে কোনো আওয়াজ নাই, কিছু নাই, দরজা খুলে তারপরে ওকে ঘরের ভিতর পাওয়া গেছে, এবং ওর ওয়ান্স এগেন ওর গায়ে অনেক মারধরের চিহ্ন, ফ্রেশ মারধরের চিহ্ন, এবং ওর ঘাড়টা মোটকানো। ওর মা যে ডেসক্রিপশনটা দেয় যে ওর মাথাটা কমপ্লিটলি 180 ডিগ্রি পিছন দিকে ঘোরানো। তো এন্ড যে পার্টিকুলার মিররটা দিয়ে সে দেখতো, একটা আয়না দিয়ে সে ওর আত্মাটা দেখতো, এবং ওই আয়নাটা ভাঙা। তো এটাই আলটিমেটলি হয়, এবং ওই ফ্যামিলিটা ওই বাসা থেকে চলে যায়। এখনো ওই বাসায় এখন পর্যন্ত কেউ ভাড়াও নেয় না, কেউ যায়ও না, বাসার আশেপাশে কেউ যায়ও না। আরেকটা যেটা আছে, সরি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, উইচ ইজ একটা পুরান ঢাকায় একটা বাসা, আমাদের একটা ফ্রেন্ডের নানার বাসা। তো ওটা একসময় বাইজি ঘর ছিল, যেটা বলতে যে আগে ওখানে নাচতো, ওখানে নাচ অনুষ্ঠান হতো ওখানে। তো ওটার একটা হিস্ট্রি আছে যে একজন যে নাচে মেয়েরা, একবার তাকে সবাই রাত্রেবেলা তাকে হ্যারাস করে, এবং বেসিক্যালি ওখানে খুন হয় জিনিসটা। তারপরে বাইজিঘরটা শাটডাউন হয়ে যায়। তো অনেকদিন পরে এখন রিনোভেট করে বাসা টাসা নিয়ে আসছে। তো আমার ফ্রেন্ডরা ওরা বলতো যে এখানে এখনো নুপুরের আওয়াজ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় এখনো। তো আমরা যখন 2জন ফ্রেন্ড ওর বাসায় থাকতে গেলাম, আমরা গেলাম দেখতে ওখানে। তো ওর বাসার একটা যে কাজের মেয়ে, আমরা সবসময় দেখি যে আমরা ওখানে 3 জন আছি, সে সবসময় 4 জনের খাবার সার্ভ করে। আমরা চা চাইলে সে 4 জনের চা সার্ভ করে। তো ওকে জিজ্ঞেস করলে আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে না, ও সব এরকমই বেশি বেশি সার্ভ করে, অনেক খাবার নষ্ট করে। তা আমরা যেদিন গেলাম সেদিন আমরা বলে দিয়েছি যে থাকুক, দরকার নেই, এত বেশি খাবার সার্ভ করার দরকার নেই, খাবার নষ্ট করা তো ঠিক না। তো আমরা ওখানে ওর বাসায় থাকতে, তখন রাত 3টার সময়, ঠিক ঘড়ি কাটায় তখন যখন 3টা বাজে, তখন চিৎকার চেঁচামেচি, হুড়াহুড়ি বাইরে। আমরা দৌড়ায় যখন যাই, তখন ঠিক যে ঘরটার আগে লোকেশনে বাইজি ঘরটা ছিল, ওখানে যাই আমরা। এবং ওখানে যাওয়ার পরে আমরা ওই কাজের মেয়েটাকে আনকনসিয়াস দেখতে পাই। আনকনসিয়াস দেখে তারপরে রাত্রেবেলা তাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়, এবং সকালবেলা সে অনেক সরি বলতে থাকে। সে সবসময় বলে যে আমি খাবার দিইনি, তাই আমার সাথে এরকম হয়েছে। সো বেসিক্যালি এখনো পর্যন্ত আমরা জানি না ওটা কি হয়েছে, আলটিমেটলি ওখানে কি হলো, তার খাবারটা কি সে তার জন্যই ছিল, বা সেই আসলে সেন্স করতে পারতো কিনা, এখন পর্যন্ত আমরাও জানি না। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। তো এটা ইটস ব্যাক ইন 1992 বা 91 এরকম সময় ঘটনা। আই ওয়াজ ইয়াং দেন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এই সময়টা মামা গট ম্যারিড, তখন মাত্র বিয়ে করেছে, অ্যান্ড মামা মামি দুজনই লয়ার। তো এটা হচ্ছে তেজকুনি পাড়ার একটা ঘটনা। তেজকুনি পাড়াতে ওয়াজ মামার শ্বশুরবাড়ি। তো ওখানে সবাই
একটা জিনিস এক্সপিরিয়েন্স করতো যে ওরা সবাই উঠানে সামনে যে জায়গাটা থাকে ওখানে দাঁড়িয়ে আছে সবাই, কোথা থেকে ইট পাথর ছুঁড়ে মারছে কে জানে। তো ছুঁড়ে ছুঁড়ে বারবার পড়ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। তো এটাতে মানে এত বেশি ডিস্টার্বেন্স ছিল যে দে হ্যাড টু ডু পুলিশ, মানে দে হ্যাভ টু কল দ্য পুলিশ। থানা থেকে পুলিশকে আনা হলো। পুলিশ আসে, এসে বলে কোথায়, তখন ঘটনাটা শুরু হয়নি ওই সময়টা যখন পুলিশ এসেছে। তো বলে যে হ্যাঁ এখানে তো এরকম হচ্ছে, আমরা তো রেগুলার পাচ্ছি, আপনি থাকেন দেখেন আসবে। হঠাৎ করে ইট স্টার্টেড, ইট ওয়াজ এ রেইনি ডে, তখন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু পাথর যেগুলো পড়ছে এগুলো শুকনো, সো ইটস সামথিং ডিফারেন্ট। তো পুলিশ অনেকক্ষণ ধরে দে ট্রাই দেয়ার বেস্ট, বাট ওরা তারপর বললো যে ভাইয়া এটা তো অন্যরকম কোনো কিছু, মানে এটা আই ডোন্ট থিঙ্ক সো কোনো মানুষ এখানে আশেপাশে করতেছে, বিকজ এগুলো পুরো এলাকাটা খালি তখন, আর ওই এরিয়াটা তখন একদম খালি ছিল। তো উনি ওয়েলনেসে বললো যে স্যার এটা অন্য কাহিনী, এখানে এটা অন্য কোনো ঘটনা ঘটতেছে, এখানে কোনো মানুষ তো নেই। তো উনি চলে যায় আর কি পুলিশ ওখান থেকে। তো এই ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য আমার বড় আপা, মানে অ্যাকচুয়ালি আপন না, বাট উই আর ভেরি ক্লোজ রিলেশনশিপ। বড় আপা মামারা ওনাকে নানা ডাকতেন। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান, মানে উনি অনেক বেশি মানে স্পিরিচুয়ালি অনেক স্ট্রং ছিল। তো উনি থাকতেন রংপুর। তো হার ডটার ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ওই সময়। তো তখন পার্লামেন্টে উনি বেড়াতে এসেছেন, তখন নানাকে বলেন নানা এরকম একটা ঘটনা, ওখানে বাসায় কেউ থাকতে পারতেছে না। নানা বলে আমি আসবো, আমি কালকে আসবো। তো ওই দিন রাতে যদি নানার সাথে কথা হয়, তো ওখানে বসে আছে, তখন ঘরের ভিতরে দেয়ার ওয়াজ এ ডক্টর, দিদার মামা, উনি বসা ছিলেন, আমার মামা ইজ এ লয়ার, সবাই বসে আছে ঘরে। তো এমন সময় বাসার ভিতরে এবার রুমের ভিতরে পাথর পড়া শুরু হয়েছে। তো পাথর পড়া শুরু হওয়াতে তো ওনাদের একটু ইয়ে লাগলো, সন্দেহ হলো যে কাজের বুয়ার দিকে একটু তাকিয়ে দেখি যে অ্যাকচুয়ালি শি ডুইং দিস নটোরিয়াস থিংস অর নট। হ্যাঁ, তো তাকিয়ে আছে কাজের বুয়ার দিকে, দেখা যায় না ও তো কিছু করে না। এমন সময় হঠাৎ করে একটা বিশাল পাথর পড়লো, পড়ে চারিদিকে একদম ছড়িয়ে একজনের আঙুল লেগে প্রায় আঙুল ফেটে রক্ত বেরোয় শুরু করলো। তো ঠিক এই মোমেন্টে তখন ওরা কি করবে জানে না, ওরা সবাই যার যার বাড়িতে ফিরে গেল। ওই বাসায় যারা যারা ছিল দেবের মানে ঘুমাতে গেল, আমার ওই অবস্থায় কি করবে কিছু ভালো। তো পরে নানা ওনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে তুমি কিছু কিছু জিনিস অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। আমি আর বলবো না কি তুমি চুজ করো, অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। অ্যান্ড কল আরেকজন হাফেজ, যে কিনা একটা সূরা পড়বে, আর ওয়েল আইল বি ডুইং দ্য থিংস, আমি যখন এই কাজগুলো করবো সে একটা সূরা পড়বে। আর চারদিকে চারজন দাঁড়ায় থাকতে হবে, যারা কিনা একটা জিনিস কি একটা বন্দুক দিতে হয়, আই এম নট শেয়ারিং ইট, বাট বন্দুক দিতে হয় আর কি। ঠিক পরের দিন এভাবে আসলো, এসে উনি ঘরে বসেছেন, বসে উনি একটা ধ্যান করেন। ধ্যান করার মধ্য দিয়ে উনি হঠাৎ করে উঠে গেলেন, উঠে বাড়ির বাইরে এসে বলে না আমি আরেকদিন আসবো। তো সবাই কনফিউজ, ওনার জন্য সবাই বসেছিলেন, উনি হঠাৎ করে উঠে চলে যাচ্ছেন। হি ওয়াজ দি ওনলি এক্সপেকটেশন। না আমি আরেকদিন আসবো, উনি না বলেই বের হয়ে গেছে যে কবে আসবো। তো না বড় আব্বা, আমার বড় আব্বা মানে ওনার নানা, বের হয়ে গাড়িতে উঠে তখন বলছে আমার মামাকে যে সেলিম বাসার ভিতরে বলা যাবে না, তাহলে দে ওন্ট বি দেয়ার, তো আমি কালকেই আসবো, কালকে রাতেই আসবো, তুমি আমাকে কালকে রাতে পার্লামেন্ট ইয়ে থেকে উঠে নিয়ে এসো বাসা থেকে। তো তেমনই হলো, সবভাবে অ্যারেঞ্জ করা হলো। তো আসছে উনি, আসার পরে উনি বাসায় ঢুকে সবার গা বন্ধ করে দিয়েছে, মানে সবাইকে একদম সুরে টুরে পরে, কারণ এরকম টাইমে নাকি এরা সব দৌড়াদৌড়ি করে, অ্যান্ড অনেকে দিকে স্ল্যাপ জোরে জোরে থাকলে অসুস্থ হয়ে যায়। এরকম সময় উনি যখন দোয়া মানে শুরু করেছেন ওনার দোয়া সবকিছু, ওখান থেকে ওই যে হাফেজ এসেছেন উনি সূরা পড়ছেন। তো উনি এবার বাইরে যেখানে পাথরগুলো পড়ে উঠানের ওখানে এসে বসেছে। ওখানে এটা হচ্ছে বাংলো টাইপের তখনকার বাসা, মানে হাফ ব্রিক হাফ মানে ইয়ে করার ছন দিয়ে করা। তো বাইরে বসেছে, বসার পর ওখানে অনেক কাঁঠাল গাছ, আম গাছ এবং নানান রকমের গাছ ছিল। তো যখন পড়া শুরু করেছে তখন এই গাছগুলা বাড়ি দেওয়া শুরু করছে, মানে একটার সাথে মনে হচ্ছে একটা বাড়ি খাচ্ছে, সব কাঁপছে। বাসার ভিতরে কি জানি চিকা থাকে না, চিকার মতো এরকম অনেক কিছু দৌড়াদৌড়ি করতেছে, মানে একটা মানে ইট ওয়াজ আ ভেরি ব্যাড ফিলিং আর কি। তো মামা ইজ মানে আমি জানি ইজ একটু ভীতু টাইপের, তো হি ট্রাই টু রান। আমরা ভয় পেয়ে গেছি একটা সময়, আমি দৌড়ে, তখন হাত ধরে গেছে না, বলছে ভুল এই কাজ করো না, দৌড় দেওয়ার আগে তাহলে কিন্তু থাপ্পড় খাবো, আর তখন ওটা খেয়ে গেলে তখন বাজে অবস্থা হবে, এবার করো না, তুমি থামো বসো। তো বলেছিল যখনই ওই হাফিজের দোয়া পড়াটা শেষ হবে ওই মুহূর্তে ওই হাফিজ আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো ফুটে চলতে হবে। ঠিক এমন সময় শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে হাফিজ ওরা সবাই পুঁতে ফেললো, এবং পুরা বাসাটা মানে যে একদম তোলপাল, মানে চারিদিকে বাড়ি বাড়ি খাচ্ছে, সবকিছু হচ্ছে, এগুলো সব থেমে গেল, একদম স্টপ। তো তখন সবাই বললো হ্যাঁ আপনাদের বাসায় এখন আর কোনো ঝামেলা হবে না। নানা বললেন তো ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, এভাবেই থাকুন, দ্য হাউস ইজ নাও ভেরি ফ্রি ফ্রম অল দিস থিংস, আপনারা সমস্যা নেই। তো বলে যখন গাড়িতে করে মামা ওনাকে বাসায় নামায়, মামা বাসায় যাবে। তো মামা বাসায় যাওয়ার আগে ওনাকে যখন নামিয়েছে উনি বলছেন তুমি একটু সাবধানে যাও, তুমি একটু সাবধানে যাও, বিকজ পরে বলবো আমি তোমাকে, তুমি সাবধানে গাড়ি আস্তে আস্তে চালাও, কেন বলতেছি আমি তোমাকে পরে বলবো। তো আমার আস্তে 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 গাড়ি চালা যাচ্ছে, প্রায়
7-8 মিনিট 10 মিনিট পরে পুরো বাসার কাছাকাছি, প্রায় খুব একটা দূরে না, হয়তো 3 কিলোমিটার দূরে বাসা, ধাপ করে গাড়ি উপরে ডাকফ্রন, তখনকার সময় গাড়িটা লোহার ওই যে ডাকফ্রনগুলো ছিল, টাস করে একটা বাড়ি হলো উপরে, মানে বাড়ি খেয়ে মনে হলো গাড়িটাকে কিন্তু উল্টাই ফেলতে দিচ্ছে। ওয়াজ ভেরি স্কেয়ার, হি ওয়াজ মানে ভেরি ভেরি স্কেয়ার, মানে এত জোরে বাড়ি দিয়েছে আর এমন করতেছে গাড়িটা, মানে হি সামহাউ ম্যানেজ টু গো হোম। এরপরে আর ঘটনাটা হয়। পরদিন সকালে যখন আমার প্রায় 10 o'clock হি গট আ কল, মানা ফোন দিয়ে বলছে যে বেঁচে গেছো, অসুবিধা হয়নি, ঠিক আছে, বেঁচে গেছো, অসুবিধা হয়নি, সো ইনশাল্লাহ এটা আর কোনো সমস্যা করবে না তোমাদেরকে, হোপফুলি। আর এটি এখানেই শেষ করছি আমি। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। বেসিক্যালি ঘটনাটা হলো, ইট ওয়াজ ব্যাক ইন 2007 or 2008। আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। সো রাতের বেলা সে ফোনে কথা বলছিল, আর বেশ সামার টাইম ছিল। তো আমি ভাবলাম যে ভালো বাতাস হচ্ছে বাইরে, আমি ওকে বললাম যে আমি যাই ছাদে থেকে ঘুরে আসি। তখন বাজে 2:30 কি 3টা এরকম টাইম হবে। সো আমি গেলাম ছাদে গিয়ে আমি একটা কর্নারে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায়, লাইক আমি দেখলাম ভালো বাতাস আসতেছে, বাস গুড। হঠাৎ করে আমি একটা খুব ডিপ একটা ভয়েসের হামিং সাউন্ড শুনি। সো আমি ভাবলাম হয়তো বা আমি অন্য কিছু হয়তো ফিল করতে পারি, বা ইট ওয়াজ সামথিং এলস। আমি অত ধ্যান না দিয়ে পরে যখন সেকেন্ড টাইম আবার পাই, আমি আশেপাশে তাকানো স্টার্ট করি। তখন আরেক কর্নার থেকে দেখলাম একটা গাছ, আর গাছে আমি একটা ক্যারেক্টারাইজেশন দেখলাম, যেটা ফিগার খুবই কালো, আর এমন মনে হচ্ছে যে পুরা বডি তার লোমে ভরা। সো আমি না ঠিক তখন বুঝতে পারলাম না যে এটাকে আমি হ্যালুসিনেট করছি আর এটাকে আমি রিয়েলে দেখছি। সো যেটা হলো, আমি অত বেশি পাত্তা না দিয়ে আমি আবার একা একা দাঁড়ায় আমি গান টান শুনে থাকলাম। তো পরে দিয়ে আমি যখন মাথার মধ্যে আমার খেয়াল আসলো যে না আবার দেখা দরকার জিনিসটা, আমি ভালো মতো তাকায় দেখলাম। আমি যখন ভালো মতো দেখলাম, দেখি জিনিসটা হাত পা নাড়াচ্ছে, মানে ইট ওয়াজ ভেরি স্কেরি। সো পরে আমি করলাম কি, জিনিসটা যেহেতু ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এরকম কোনো কিছু আমি দেখলাম, আমি পরে ডিসাইড করলাম যে আমি নিচে নামা যাওয়াটা বেটার হবে। নিচে নেমে গিয়ে আমি কাজিনকে বলবো, তখন দিয়ে আমার কাজিন ঘুম। সো আমি পরে সকালবেলা উঠে আমি কাজিনকে বললাম যে তোদের ছাদে আমি এরকম একটা জিনিস দেখলাম, তোরা কি কোনো সময় এরকম কিছু দেখছিস নাকি? তখন আমার কাজিন বললো যে আমাদের বাসায় এরকম অনেক প্যারানর্মাল জিনিস হয়, এরকম অনেক অ্যাক্টিভিটিস দেখা যায়, বাট আমরা কোনো সময় জিনিসটার অ্যাকচুয়ালি কোনখান থেকে জিনিসটা আসছে বা কেন হচ্ছে কোনোদিন খুঁজে পাইনি। সো পরে আমরা কথা বলতে বলতে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম, তখন তাদের বাসার একটা বুড়া কেয়ারটেকার ছিল। মানে ভাবলাম তাকে জিজ্ঞেস করি যে ছাদে আপনাদের এরকম কোনো কিছু হয়েছিল নাকি। সো বুড়া কেয়ারটেকারটা সেদিন বললো যে অ্যাকচুয়ালি যে গাছটা থেকে এই জিনিসটা দেখা গিয়েছে, গাছটার নিচে ছিল একটা কবর, আর ওই জায়গাটাতে পিছনের বিল্ডিং এর পেছনের জায়গাটাতে কোনোদিন কাউকে যেতে দেওয়া হতো না, জাস্ট বিকজ খালি ল্যান্ডলর্ড আর ওই সাইডের মানুষরাই জানতো যে জায়গাটার মধ্যে কবর, এই কারণে একটা রেস্ট্রিক্টেড একটা প্লেস ছিল। আর কবরটা ছিল হলো কি, বাসাটা যখন কনস্ট্রাক্টেড হয় তখনকার সময়টা লেবার সুসাইড করে, এমন কি কারণে সুসাইড করে তা কেউ জানে না। সো এটা যেহেতু পরে অন্য কোনো পুলিশ কেস যেন না হয়ে যায়, দ্যাটস ওয়াই ওই রিজনটাতেই তাকে ওই জায়গাটাতে কবর দিয়ে একটা গাছ দিয়ে দেওয়া হয়েছে, যেন গাছের জায়গাতে আর কেউ যাবে না। গাছটা বেসিক্যালি কৃষ্ণচূড়া গাছ নাকি। তো পরে দিয়ে দারোয়ানটা বললো যে এই বিল্ডিং এ এরকম অনেক কিছু হয়ে থাকে। পরে কাজিনরা বাসা ছেড়ে দিল, এরপরে দ্যাটস দ্য স্টোরি। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আচ্ছা, ঘটনাটা বলার আগে আমার আসলে এই ঘটনাটা দিয়েই আসলে আমার মানে অন্য কিছুতে বিশ্বাস, মানে যেগুলাকে বর্ণনা দিতে পারে না জগৎ, সেই জিনিসগুলোর উপর বিশ্বাস আসলে এই ঘটনার পর থেকে। জিনিসটা হয়েছিল আমার এক বন্ধুর বাসায় একদিন সন্ধ্যাবেলা। ওর বাসার আগে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা দিই। ওর বাসাটা হয়েছে মাজার রোডে, মিরপুর, এবং আমি যতটুকু শুনেছি যে ওর বাসার নিচে গণকবর ছিল এবং ওইটার উপর ঢালাই দিয়ে ওটার উপর বাড়ি তুলেছে। সো সেই জায়গায় আসলে মানে ওদের ওখানে অনেক কিছু হতো, অনেক কিছু শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। তো ফার্স্ট টাইম যখন ওর বাসায় যাই সন্ধ্যার দিকে, ওর বাসায় অনেকক্ষণ ছিলাম, আড্ডা দিয়ে রাত্রেবেলা তখন ফিরার পথে ওর বিল্ডিংটায় বেসিক্যালি 3 তলা পর্যন্ত, মানে 2 তলা পর্যন্ত মানুষ আছে, ওর নানি থাকে আর 2টি গার্ড থাকে, এবং 3 তলা থেকে 5 তলা পর্যন্ত পুরো বিল্ডিংটা খালি, এবং ওটা অনেকদিন খালি ছিল। সো এরই মধ্যে যাওয়া ওখানে। তো রাত্রেবেলা যখন ফিরার পথে লিফটের রুম, মানে সিঁড়ি ছাদ থেকে বের হওয়ার সময় লিফটের যে খালি জায়গাটা থাকে, লিফট এখনো লাগায়নি, মানে ওই জায়গাটা খালি আছে, ওখানে একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। তো দেখা মাত্র আমি তাকে সালাম দিলাম, সালাম দিয়ে নিচে নামা শুরু করলাম। তো যখন নিচে নামি তখন আমার বন্ধু আমার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে ও নিচে নামতেছে আমার সাথে। তো তখন কিছু বলেনি। নিচে যখন নামলাম, মানে ওর নানু বাসার মানে 2 তলা পর্যন্ত যখন আসলাম, তখন আমাকে বলতেছে যে
আচ্ছা তুই তখন কাকে সালাম দিলি বা কিছু বলেছিলি? আমি বললাম, হ্যাঁ সালাম দিলাম, একজন বয়স্ক লোক ছিল। তখন ও আবার হেসে বললো যে আমার তো আসলে বাসায় 3 জনই মানুষ, আমার নানু আর 2টি গার্ড, আর কেউ নাই। প্রথমে বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছিল। পরে নিচে গেলাম, আমি আসলেই 2জন গার্ডকে দেখলাম, গার্ডের সাথে দেখা করালো। পরে উঠে দেখলাম ওদের বাসা আসলে কেউ নেই, মানে পুরোটা বাসা খালি। এবং ওই দিনটার পর থেকে আসলে ওই যে চেহারাটা, ওই লোকটাকে মানে কখনো ভুলতে পারিনি। ওই লোকটা ওখানেই ছিল এখনো। যেমন ওর বাসার অনেক কাহিনী শুনি, ও যেমন ওর রুম থেকে প্রায় এখনো শব্দ পায়। এমন হয়েছে যে ওর বাসায় হয়তো রুমে বসে আড্ডা মারছি, শব্দ হচ্ছে, গান টান শুনছি, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিচ্ছি যে কিসের জন্য আওয়াজ আসছে। ও যেমন বলে যে ও অনেক রকমের আওয়াজ পায় এগুলা শোনার জন্য। আসলে আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি, আমার ফ্রেন্ড এহসান হুজ জাস্ট স্ট্যান্ডিং নেক্সট টু মি, আর আমার ফ্রেন্ড আবিদ, আমরা সবসময় সব জায়গায় মানে উই রোম অ্যারাউন্ড আ লট, এখানে ওখানে যাই। তো এহসান ওনস আ টি গার্ডেন অ্যাকচুয়ালি। তো ওই টি গার্ডেনটা কাইন্ড অফ আ বিট হন্টেড, একটু হন্টেড আর কি। তো আমরা এটা জানতাম না। তো ওইখানে আমরা লাস্ট ইয়ারে 2012-এ সবাই একসাথে যাই। ওখানে যাওয়ার পরে তো ওখানে যে ওই যে টি গার্ডেনে যারা কাজ টাজ করে আর কি, তো ওরা এসে ওকে বলে যে ছোটবাবু আপনি রাত হয়ে গেছে, আপনি বাইরে যেন না বেশি একটা, হ্যাঁ আপনি এখানে থাকেন, কিছু লাগলে আমাদের ওখানে দারোয়ান আছে, ওকে বলেন, ও আপনাদেরকে হেল্প আউট করবে। তো আবিদ ইজ ভেরি ডিসিপ্লিন গাই। তো ও হচ্ছে সবসময় মানে খুব তাড়াতাড়ি ঘুমায় যায়। তো আশা করে বলে আমার এখন আড্ডা মারার কোনো ইচ্ছা নেই, আমি ঘুমাতে গেলাম। তো ও ঘুমায় যায়। আমি আর এহসান বাইরে বসে বসে, মানে একটা বড় একটা বাংলো, তো বাংলো বসে বসে গল্প করতেছি। তো আমরা অ্যাকচুয়ালি ভৌতিক কোনো গল্প করতেছি না, এমন কোনো গল্প করতেছি না, জাস্ট র্যান্ডম চ্যাট। তো হঠাৎ করে দেখি একটা কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তো জাস্ট কান্নার শব্দটা অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম দেখে ইট ওয়াজ ভেরি ইরিটেটিং। হ্যাঁ, কে কাঁদতেছে এত রাতে, এখানে থেকে কাঁদার কথা না। তারপরে আমি আর এহসান একটু সামনে হেঁটে যাই, যে জাস্ট যেখানে টি গার্ডেনটা শুরু হয়ে গেছে রাস্তার পরে, ওখান থেকে শব্দটা আসতেছে। তো যে একটু কাছে যাই, আর কেউ কাঁদে না। আবার ঘুরে দেখি যে কোনো শব্দ নেই। তো আবার ঘুরে দেখি আবার কাঁদছে, মানে একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আর কি। ইটস ভেরি মানে আনইজি একটা ফিলিং হচ্ছিল। দ্য প্রেজেন্স অফ সামথিং ওয়াজ বিং ফেল্ট। কিছু একটা আছে, আর কেউ ওখানে দুষ্টামি করবে এরকম কারো সাহস নেই অ্যাকচুয়ালি। তো ঠিক আমি আর এহসান ঘুরে জাস্ট আসবো, এমন সময় মানে এত বিকট একটা চিৎকার দিল। এই চিৎকারটা অ্যাকচুয়ালি ইটস নট পসিবল ফর এনিওয়ান টু এক্সপ্লেইন যে কেমন এক ধরনের চিৎকার। মানে আর কিছু বলার ছিল না আমাদের, আসলে এত ভয় পেয়ে গেছি। এহসান বিং এ মেডিকেল স্টুডেন্ট, ও বলতেছে দোস্ত আমি আজকে মানে ফার্স্ট টাইম বলবো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ নাথিং টু ডু। ও জাস্ট দৌড় দিল একটা আমার সাথে, এন্ড উই জাস্ট রান ইনটু দ্য হাউস। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। শেয়ার করব সেটা শুরু হয়েছিল গত বছর অ্যারাউন্ড সেপ্টেম্বর থেকে। আমরা ফ্রেন্ডরা মিলে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম বানাই, জাস্ট ফর ফান এন্ড এভরিথিং। তো শুরুর দিকে এটা মজাই লাগছিল করতে। তো যেটা হয়, ফার্স্ট ইনভেস্টিগেশন আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো সেখানে ফার্স্ট দিন আমরা যখন যাই, বাসাটা খালি পড়েছিল, এবং বাসাটা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমি বলিনি। সে বাসাটায় ভাড়া হচ্ছিল না, এবং ভাড়া না হওয়ার রিজন হচ্ছে গিয়ে সেখানে যে মালিক ছিল সেটা কুকুর পালতো। কুকুরটা রুমের মধ্যে, বাসা খালি ছিল, খালি বাসায় কুকুরটা আর কি রুমের মধ্যে মরা পাওয়া গিয়েছিল, এবং which was যে কুকুরটার ঘাড় ভাঙা ছিল। দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমরা এখানে যখন যাই, তো ইনভেস্টিগেশন করার জন্য আমরা আমাদের বেস ক্যাম্প বানাই একটা, এবং বেস ক্যাম্পটা বাসাটা প্রায় 2000 থেকে 2500 স্কোয়ার ফিট হবে। তো একটা কর্নার রুমে আমাদের বেস ক্যাম্প থাকে। তো যখন ফার্স্ট সেশন আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনে, আমি, আমার ফ্রেন্ড আলভি আর একটা ফ্রেন্ড ছিল ইফ, তো আমরা 3 জন স্টার্ট করি। তো যখন আর বের হই তখন অ্যাটমসফিয়ারটা একটু চিলি থাকে। তো হয়তো আমাদের আর কি ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো ছিল যে আমরা ভয় পাচ্ছি আর সামথিং লাইক দ্যাট। এর জন্য তো আমরা ভাবছিলাম যে ক্রিপি লাগছে, আসলে কি ছিল আমরা জানি না। রুমের টেম্পারেচার লো ছিল, এবং যখন এগোই আসতে ধীরে, তখন আলভি হঠাৎ আমার পিছন থেকে হাত টান দিয়ে ধরে বলে যে দোস্ত আমি জাস্ট ফিল করলাম পিছন দিয়ে পাস করবো। অ্যান্ড তখন আমি ওকে জিজ্ঞেস করি যে দোস্ত আর ইউ ওকে, ইজ এভরিথিং ফাইন? তারপর আলভি ওয়াজ লাইক না ঠিক আছে, আমি ঠিক আছি। তো তারপর আমরা ওই রুমটায় যখন আমরা ইয়েতে থাকি, যে রুমটা এখানে কুকুরটা মরেছিল, ওই রুমটা যখন আমরা যাই, যাওয়ার পর আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো সময় যখন যাই কমিউনিকেট করার ট্রাই করি উইথ দ্য প্যারানর্মাল থিংস এন্ড এভরিথিং। আমরা গিয়ে উই টেল দেম টু গিভ আস সাইন্স টু সুইচ অফ দ্য ফ্ল্যাশ লাইট অর এভরিথিং, অর সুইচ অন দ্য ফ্ল্যাশ লাইট। যখন আমরা যাই, আমরা বলি যে এখানে কেউ থেকে থাকেন, আমাদের কোনো সাড়া দিন অথবা কোনো সাইন দিন। ঠিক ওই মোমেন্টটায় আমাদের পাশে বারান্দা ছিল, এবং বারান্দার ওদিকে কেউ আসার কথা না, যে কেউ মজা করতে এসেছে আর কিছু এরকম কিছু।
তিনটা ক্লিয়ার নক ছিল, 1 2 3, তিনটা পুরো ক্লিয়ার নক। এবং ওই মোমেন্টে আমি আর আলভি এবং এফ তিনজনের তাকাই, কিন্তু কিছু বলার থাকে না আমাদের। আমরা জাস্ট স্পিচলেস অ্যান্ড উই জাস্ট র্যান আউট ফ্রম দেয়ার রুম। যখন আমরা বেস ক্যাম্পে আসি দৌড়িয়ে, তখন আসার পর যখন সবাইকে জিনিসটা বলি হাঁপাতে সবাই আমাদের সাথে মজা নিচ্ছিল, হাসাহাসি করতেছিল যে কি বলতেছে পাগল ছাগলের মতো কথাবার্তা, এটা কি হবে, এরকম কি হয় নাকি। তারপর আস্তে আস্তে যখন একজন করে ইনভেস্টিগেশন করতে যাচ্ছে অন্যান্য জায়গায় ওই বাসাটার, ওরকম ওভাবে সব মানে আমরা যখন ফার্স্ট সেশনে যখন ফিল করেছি ওরকম কিছু ফিল করা হয়নি, বাট এরকম হালকা 2-1টা নক হয়তো আশেপাশে বিল্ডিং থেকে আসতেছিল, বাট আমরা যে ক্লিয়ার নকটা শুনছিলাম পুরো ক্লিয়ার 1টা 2টা 3টা ক্লিয়ার 3টা নক ছিল। কিন্তু ওইটা হয়তো যারা 3জন রুমে ছিলাম আমরা 3জনই বলতে পারবো, সেটা কি বলতে পারবো। তো এরকম ওই রাত চলে যায়, আমরা ইনভেস্টিগেশন করে বাসায় সবাই ঠিক মতো যাই। তো হয়তো পার্সোনালি আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম, একটু ভীত প্রকৃতিটাকে বলে নিলাম, তো হয়তো আমি বেশি ভয় পাচ্ছিলাম। তো আমি ওনার টিমমেটদেরকে আমি বলি যেরকম যে দোস্ত আমি হয়তো আর করতে পারবো না, আমি রাতের বেলা ঘুমাতে পারতেছি না, রাতের বেলা ছায়াটায়া দেখতেছি, ঘুমাইতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমার সাথে কেউ এসে বসছে। তো ওরা আমার সাথে হাসি যখন মজা নিতেছে। তো পরের দিকে যেটা হয় যে 1-1.5 সপ্তাহ পর আমি রাতের বেলা রাত তখন 1টা বাজে, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম বিছানায়। আমি মনে হচ্ছে দূর থেকে আমি আজান শুনতেছি। তো যখন বিছানা থেকে বালিশ থেকে মাথা তুলি, মনে হচ্ছে আজানটা আর কি নাই, মানে ক্লিয়ার। যখন মাথায় আবার বালিশ রাখার ঘুমানোর ট্রাই করি, আরো ক্লিয়ারলি শুনতেছি। ঘুম থেকে উঠে আমি আমার একটা ফ্রেন্ড আছে রাফি, আমার টিমমেটই, ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর ফোন দেওয়ার বেলা হাসাহাসি করছে, কি বলতেছিস তুই, ধুর ঘুমা কিছু। তোর কথা শুনে আমি ঘুমায় পড়লাম, সাহস পেলাম, ঠিক আছে হয়তো আমার নিজেরই ভুল, দূর থেকে শুনতে পারবো না, আওয়াজ আসতে পারে, আচার মনে হচ্ছে আমার কাছে। ঠিক আর পরের দিন রাতের বেলা সেম কাহিনী, ঠিক সেম টাইমে 1:30 ওই মোমেন্টে আর আমি কাউকে কল দিতে পারিনি। যখন এই সেম জিনিসটা হয়েছে আমি উঠে স্ট্রেট বাবার রুমে যাই, বাবা গিয়ে নক করি, বাবা গিয়ে বলি এরকম বাবা এরকম হইতেছে, আমাকে পাগলটা করে দিয়েছে। তো বাবা হাসাহাসি করে বলে যে না না কিছু না, ঘুমাও, আর তুমি এই জিনিসটা করো না, তুমি যে ফ্রেন্ডরা মিলে করতেছো এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন, জিনিসটা করো না, জিনিসটা ভালো না, খারাপ। তো বাবার কথা যেভাবে বলছে, বাবার কথা তার ফেলতে পারি না। তো ফ্রেন্ডদেরকে বললাম যে আমি আর করতে পারবো জিনিসটা। তো তারপর ফ্রেন্ডরা বলে আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডরা হয়তো শুরুতে একটু রাগ করেছিল আমার উপর। তারপর আমি জিনিসটা বন্ধ করে দিই, আই কুইট ওই মোমেন্টে। এরপরে ওই টিমটা আরো 5-6 ইনভেস্টিগেশন করার পর লাস্ট যে আমি এর মধ্যে যেটা হচ্ছিল যে প্রেজেন্স ফিল করছিলাম, ছায়াটা বাসায় দেখতেছিলাম, জিনিসটা হলো উইয়ার্ড ছিল। তো লাস্ট মোমেন্টে যেটা হয় যে লাস্ট ইনভেস্টিগেশন আমি আবার জয়েন করি ওদের সাথে। ইনভেস্টিগেশন জয়েন করার পর আমরা যে বাসাটা যাই সেটা হচ্ছে পাকিস্তানের আমাদের একটা ম্যাচ গ্রেভ ছিল বাসাটায় পাশে, ওই জায়গাটা ওর বিল্ডিংটা উঠে। তো বিল্ডিংটা ওঠার পর যে ওনার ছিল, সেই ওনারটাকে আমরা কোনোভাবে চিনতাম, এক সোর্সে চিনতাম, ওটা বলতে পারবো না এখানে। তো সেখান থেকে আমরা বাসাটা যাই, বাসাটা যখন ঢুকি সবচেয়ে উইয়ার্ড পার্ট হচ্ছে আমাদের হ্যান্ডিক্যাম যেটা ছিল, ইকুইপমেন্ট সবকিছু আমরা চেক করে নিয়েছিলাম, আমরা সবসময় চেক করে যাই। যেটা চেক করার পর যখন আমরা ঢুকি বাসাটায়, ঢুকার পর ক্যামেরার ব্যাটারি পুরো লো হয়ে যায়। কিন্তু এর আগে আমাদের 3 ঘন্টা শো করছিল যে 3 ঘন্টা আমাদের ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু ঢুকার পর দেখছে 7 মিনিট। দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমাদের আবার ব্যাটারির চার্জার নিয়ে আবার চার্জ করতে হয়। এবং যে অন্যান্য রুমে যখন আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার পর আমরা দেখি যে ওইখানে একটা ছেলে, যেটা ছিল ওই বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি, সেটা ছিল একটা রুমের মধ্যে একটা ছেলে সুইসাইড করেছিল। তো হয়তো ছেলেটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল আর কিছু। তো সে ওয়ালের মধ্যে সব স্যাটানিক কথাবার্তা লেখা ছিল, সে আল্লাহ বিশ্বাসী ছিল না, সব উল্টাপাল্টা কথাবার্তা লেখা। তো তারপর ওইটা আমরা দেখার পর আমার সাথে যে একটা ফ্রেন্ড ছিল অনিক, সে স্কেপটিক, সেসব কিছু বিশ্বাস করে না। তো সে আমাকে বলে যে এসব কিছু হয় না, বাদ দে। তো আমি জাস্ট আমার ভুলে যাই জিনিসটা। তো সবচেয়ে উইয়ার্ড পার্ট ছিল ওই ইনভেস্টিগেশন লাস্ট মোমেন্ট আমাদের, সেটা হচ্ছে গিয়ে যে আমার সামনে আমার আর 5 জন টিমমেট, আমার পিছে কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই, ডানে বামে কেউ নেই, আমার হাতে হ্যান্ডিক্যাম, আই ওয়াজ দ্য ক্যামেরাম্যান এট দ্যাট টাইম। এবং ওই মোমেন্টে যখন আমি হাঁটছি, আমার লেফট সাইড থেকে, আমি এখন বলতে গিয়ে আমি আসলে কথা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে যে আমার লেফট সাইড থেকে আমার গেঞ্জি ধরে অনেক জোরে টান দেয় এবং আমি 2 ফিট বা 3 ফিট দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ি। এবং ওই জিনিসটা অ্যাকচুয়ালি ক্যামেরায় ধরা হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কট অন দ্যাট টেপ। অ্যান্ড এরপরে আমি বলতে পারবো না যে কি ছিল, এটা কেন হয়েছিল, আমার টিমমেটরাও ছিল ওই মোমেন্টে। তো দ্যাট ওয়াজ মাই স্টোরি। পরবর্তী এপিসোড শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের শোনার জন্য। ধন্যবাদ।